Let's talk. ওই তো চলো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লেটস টক। আজকে আমাদের সঙ্গে আছে সোমলতা দি। অনেক কষ্ট করে সোমলতা দিকে পেয়েছি, কষ্ট করে, কারণ তোমাকে ফোন করেছিলাম যখন এর আগের স্লটের জন্য ফোন করেছিলাম, তখন সময় পাইনি, তুমি প্রচন্ড ব্যস্ত। পুজোর আগে মনে হয়, হ্যাঁ পুজোর আগে। তবে এইবার যখন তোমাকে ফোন করলাম তুমি বললে যে আমার ইন্টারভিউ, খুব একটা কথা বলতে ভালো লাগে না। তুমি এটাই বলেছো। খুব একটা ভালো আমি গুছিয়ে বলতে পারি বলেও মনে হয় না, এবং খুব বেশি কথা আমার ভালো আমি শুনতে বেশি প্রেফার করবো আর কি। আচ্ছা, এবং আমার মনে হয় আমি গুড লিসেনার দ্যান আ স্পিকার। এইটা নিয়ে তোমার আর আমারও অ্যাকচুয়ালি কথা হচ্ছিল যে তুমি যখন বললে দুজনেই ইন্ট্রোভার্ট, ইন্টারেস্টিং হবে আর কি। দুজন ইন্ট্রোভার্ট কতটা আর কি কিরকম ভাবে কথা রাখা যায় কথাবার্তায়, সেটা আমিও দেখতে চাই আর কি। বাট আমার থেকে বেটার অবস্থায় তোর আমার মনে হয় না, খানিকটা নিজেকে ওই গুতিয়ে গাতিয়ে আর কি করেছি। ডেফিনেটলি সেটা আমিও সেম, বাট ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে আজকে। আমিও কিছুটা মুখের দিকে তাকিয়ে থাকবো কয়েক সেকেন্ড, হয়তো তুমিও যে কি হবে, বাট হয়ে যাবে। কিন্তু অদ্ভুত একটা জিনিস, মানে ইন্ট্রোভার্ট আর শো বিজনেস দুটো কিন্তু মানে এরকম একদম এখন 25 বছর আগে হয়তো তাও কিছুটা চলতে পারতো, বাট এখন তো ডেফিনেটলি পুরো পোলস অ্যাপার্ট। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি এখনো মানে কি বলবো, যথেষ্ট স্বমহিমায় বিরাজমান বলতে পারি আর কি। তো এই অসাধ্যটা সাধন কি করে করলে বাবা? প্রথমত তো আমার কথা কম বলি। হ্যাঁ, ইন্ডাস্ট্রির লোকজনের সঙ্গে পিআর যেটাকে বলে, মেলামেশা, নেটওয়ার্কিং বা যাই বলি আর কি, হ্যাঁ জিরো। মানে জিরো মানে লিটারালি জিরো। সোশ্যাল মিডিয়াতেও অসম্ভব খারাপ। ইন্ডাস্ট্রিতে কিছু হাতে গোনা বন্ধু আছে যাদের সঙ্গে অবশ্যই মাঝে সাঝে আড্ডা হয়, কথাবার্তা হয়, সেগুলো আছে। কিন্তু ওভারঅল এই পিআর সিনে আমি নেই বা প্রায় বলতে গেলে। এবং সোশ্যাল মিডিয়াটাও শিখছি আমার কলিগসদের থেকে, আশপাশের কিছু থেকে, আমার ম্যানেজমেন্ট এবং ব্যান্ডের তাগিদে এবং ঠেলাতে করছি। কিন্তু খুব একটা ভালোবেসে করছি তা নয়। কিন্তু এমনই একটা সময় এখন, এবং ইন্ডাস্ট্রি এই সোশ্যাল মিডিয়া বা এই সমস্ত কিছু এখন একটা ইন্ডাস্ট্রি একটা কাজের পার্ট হয়ে গেছে। এবং ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি আমি জানি না, কিছু স্পেশালি কর্পোরেট কাজ কিন্তু সোশ্যাল মিডিয়ার সমস্ত কিছু দেখে শুনে হয়। তো এটা জানি না ফর্চুনেট বলবো নাকি, আর আমার জন্য তো অফকোর্স আনফর্চুনেট, কারণ আমার তো সেরকম কিছু বিশাল আমরি নেইও। কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে ডিপ ডাউন আমার এটুকু বিশ্বাস আছে যে যতদিন সুরে অ্যাটলিস্ট ঠিকভাবে গান বাজনা করতে পারছি, কাজ যতদিন ঠিকঠাক ভাবে আনতে পারবো সামনে, ততদিন আমি শিওর মানুষে ভালো কাজ বোঝে এবং শুনতে চায়ও এখনো। তো ততদিন হয়তো থাকবো। না ডেফিনেটলি থাকবে। কিন্তু এটাই সোশ্যাল মিডিয়া নিয়ে যেটা বলছিলে, তোমার যতগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট যা দেখেছি সবই কাজ রিলেটেড ম্যাক্সিমাম। অধিকাংশ ক্ষেত্রে এখন যেটা হয় কি, সোশ্যাল মিডিয়াটাকে মানে আমি তো বিং ইন্ট্রোভার্ট, মানে ইন্ট্রোভার্টের দিকে যেহেতু আমি, তাই আমার পার্সোনাল লাইফটা খুব রেয়ারলি আমি সোশ্যাল মিডিয়াতে আনি। মানে একদম আনি না তা নয়। এই কদিন আগে যেমন অ্যানিভার্সারি গেল, অফকোর্স একটা ছবি দিয়েছি বরের সাথে নয়, কিন্তু আদারওয়াইজ আমি কোথায় যাচ্ছি, কখন কি করছি, সঙ্গে সঙ্গে দিতে হবে বা ব্লগ করা বা আমার লাইফের সবকিছু জানানো, সেটাতে আমি খুব একটা স্বচ্ছন্দ নই আর কি। তো এখন অব্দি করিনি খুব একটা। এটাকে বলে যে এনগেজমেন্টের জন্য ভালো হয় আর কি, নিশ্চয়ই ভালো, এবং হচ্ছেও তো সেটা। হ্যাঁ, বাট এটা মনে হয় প্রেফারেন্স। কারোর যারা মানে স্বতঃস্ফূর্তভাবে করতে পারে, বা যাদের করতে ভালো লাগে, বা যাদের মনে হয় এটা আমার করা দরকার, তারা করুক, তাদের কোনো সমস্যা নেই।
আর আমার মতো যারা আছে তারা তাদের জন্য সেটাও ঠিক আছে, ইটস আ চয়েস, মানে ইটস আ প্রেফারেন্স, ইটস ওকে। না তাও এই ধরো আমি সোশ্যাল মিডিয়াটা ধরো বাদও দিলাম, অন স্টেজ যেটা আগে আমার খুব সমস্যা হতো, আমি এত শাই ছিলাম, আমি কিছুদিন আগে আমার নিজের কিছু ছোটবেলার ভিডিও পেলাম, তো দেখি তো ছোটবেলায় আমি চোখ বন্ধ করে গাইতাম, এখনো টেন্ডেন্সি আছে, ভাবতে সুবিধে হয়, কিন্তু কন্টিনিউয়াসলি আমি যদি স্টেজে অন স্টেজ যদি একদম চোখ বন্ধ করে গাই, দ্যাট উইল নট লুক গুড। ইনিশিয়ালি যখন অনুষ্ঠান করা শুরু করলাম, যেহেতু আমার কথা বলতে ভালো লাগে না এবং ওই কানেক্টটা বা অডিয়েন্সের সঙ্গে এনগেজমেন্টটা হিউজ টাস্ক, মানে একটা বিশাল বড়, মানে আমি আগে নমস্কারও বলতাম না, জানো তো, মানে একটা ধরো গান গাইবো, সে অ্যাটলিস্ট কার সুরকার কে, গীতিকার কে, বা কার গান, আই ক্যান রিলেট। ইনফ্যাক্ট আমার ইনিশিয়ালি এরকম মনে হতো যে আমি কাউকে একটা নিয়ে যাই সঙ্গে ভাড়া করে, দরকার হলে, যে আমি গানগুলো জাস্ট গাইবো, কথাগুলো সে আমার হয়ে বলে দেবে আর কি, এরকমও মনে হতো আর কি আগে থেকে। বাট তারপর ওই কিছুটা কাজকর্মের, এই ইন্ডাস্ট্রির জন্য কিছুটা কাজের তাগিদে কিছুটা পলিশ করার চেষ্টা করেছি, একটু অন্যরকম করার চেষ্টা করেছি, ফেক বলা যায় বা প্রিটেন্ড একটা আনার চেষ্টা করেছি, আবার কিছুটা ম্যাচুরিটি, এক্সপিরিয়েন্স, এবং ওই যে শাই একটা টিমিড একটা বাঁধা বাঁধা ব্যাপার, সেটা কোথাও গিয়ে গান বাজনার মধ্যে ঢুকে গেলে সেটার ওই কনসিয়াসনেসটা অনেক সময় কাজ করে না, মনে হয় তখন সবার কি ওপেন ভেসে যাচ্ছি আর কি একটা ব্যাপার। তো ওই কিছুটা জোর করে পুশ করে নিজেকে একটুখানি অন্যরকম অ্যাডাপ্টেবিলিটির দিকে নিয়ে যাওয়া, আবার কিছুটা খুব স্বতঃস্ফূর্ত ভাবেও হয়েছে, উইথ এক্সপিরিয়েন্স, উইথ দ্য লাভ, উইথ দ্য মিউজিক, সব মিলিয়ে। তো ওটা এখন অনেকটা, মানে এখন আমি লাইভ এনজয় করি, মানে আমি নিজে এনজয় করি, মানে সেটা আমি নিজেও ওই 10 বছর আগের ভিডিও আর এখন বুঝতে পারি যে আমি যে এখন এনজয় করি সেটা আমি দেখা যায়, দেখে বোঝা যায়। তো এখন ইনফ্যাক্ট শুরুর দিকে অডিয়েন্স যদি কোনো আমার স্টুডেন্টকে দেখতে পেতাম, তখনই কিনা ওরা ঘাবড়ে যেতাম, এ বাবা কেন এলো, এরকম একটা মনে হতো। তুমি গান শেখাও? না, আমি কলেজে পড়াই। আচ্ছা, ও সরি, গান আমি শেখাই না। এই যে কলেজে পড়ানো তোমার, তুমি সাইকোলজি পড়াও, রাইট? আচ্ছা, আমাদের পথে কফি চলে এসেছে, আমি নিয়ে নিচ্ছি। না অসুবিধা নেই। হ্যাঁ, এটা এখানে দাও, আমরা নিয়ে নিই। দাঁড়াও। আচ্ছা, যিনি আনলেন এত কষ্ট করে কফি বানিয়ে, তার সঙ্গে তো কথা হবে না? হ্যাঁ, মা না থাকলে যে আমার কি হতো, মানে স্বাভাবিক। তোমার গান প্রথমত ভীষণ ভালো লাগে, মানে অনেক বসেও কথা বলতে পারি আমরা। তোমার কথা ভালো। আচ্ছা ঠিক আছে, পরে ডিটেলে তোমার সঙ্গে বসবো। আচ্ছা, কফি খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে কফি খুব একটা ভালো লাগে না। আমার কথা বলো না, শুট চলছে। বুঝবে কি করে? আমি ভাবছি হয়তো আমরা কথা বলছি। ঠিক আছে, ইটস ওকে, মারা এরকমই হয়, কিউট। তো ওটা নিয়েই বলছিলাম যে তুমি যেটা বললে না যে স্টুডেন্টদের দেখলে একটু ঘাবড়ে যেতাম, মানে একটু অকওয়ার্ড লাগতো, মানে ইনিশিয়ালি মনে হতো যে কলেজে তো আমার একটা অন্যরকম ওদের কাছে আইডেন্টিটি হচ্ছে ক্রিয়েটেড, তো স্টেজে উঠলে তো পুরো অন্য। কলেজে কি খুব রাগী একটা ব্যাপার থাকে? আমাকে রাগী হতে হয় না, আমার মুখটাই এমন যে ধরেই নেয় লোকে আমি ইদার খুব স্নব বা আমি খুব রাগী, তো আমাকে বিশেষ কিছু এক্সট্রা করতে হয় না, আমি জাস্ট মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকলেই হয়ে যায়। ছোটবেলা থেকেই এরকম, মানে এরকম ছিল? ছোটবেলা একদম উল্টো ছিলে? আচ্ছা। প্রচন্ড দুরন্ত, প্রচন্ড দুষ্টু, রাবণের মতো হাসতাম। আচ্ছা। হ্যাঁ, তারপর অ্যাডোলেসেন্স এর পর থেকে হঠাৎ করে পুরো 180 ডিগ্রি ডাউন। এটা কবে থেকে হলো এবং কেন হলো, মানে কেন হলো ওটা বুঝতে পারি এখন ইন্ট্রোস্পেক্ট করে, বাট সেটা কি বলা যায়? মানে তুমি তোমার মতন কমফোর্টেবলি যতটা হয়তো শেয়ার করতে পারো, কারণ শুধু এটুকুই বলবো যে এখন যেহেতু পড়াশোনাটাও ওই নিয়ে করেছি, তাই এখন আরো বেশি রিলেট করে ইন্ট্রোস্পেক্ট করে বুঝতে পারি আমরা বড় হয়ে যেটা হব বা যেরকম হব, কিছুটা তো ডেফিনেটলি আমরা জিন ওয়াইজ হেরিডিটারিলি মা এবং বাবার ফ্যামিলি লাইন থেকে পাই। এছাড়াও বেশ অনেকটা পোর্শন থাকে যেটা আমাদের এনভায়রনমেন্ট থেকে আমরা পাই, মানে যেভাবে মানুষ করছে আমাদেরকে করা হচ্ছে, যেরকম অ্যাফেকশন বা এনভায়রনমেন্ট বাড়ির পাচ্ছি, বাবা মার সম্পর্ক কিরকম, জয়েন্ট ফ্যামিলি না নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট
সন্তান না বড় সন্তান, মানে এই অনেক কিছু তুমি কি জয়েন্ট প্যারামিটার। ফ্যামিলিতে মানুষ না? ছোট্টবেলা হ্যাঁ, মানে অনেক বছর অব্দি আমরা একসাথে থাকতাম, তারপর আস্তে আস্তে যে যার মতো নিজের সংসার করে ইয়ে হয়ে যায়। বাট হ্যাঁ, কিছুটা সময় আমরা একসঙ্গে ছিলাম। ঠাকুমা, ঠাকুরদাকে আমি পাইনি অবশ্য, আমার কাকা, তো এই অনেক কিছু জিনিস মানে ম্যাটার করে যায়। মানে আমি এটা আমার সঙ্গে হয়েছে আমি সেটা বলছি না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে ছোটবেলার জিনিসগুলো কি করে অ্যাজ অ্যান অ্যাডাল্ট জিনিসগুলো আনে। মানে আমরা অনেক সময় দেখি কি আমাদের সবাই ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে মিথ্যা কথা বলা খুব খারাপ জিনিস, একদম বলবে না। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ধরো কেউ একটা কলিং বেল বাজালো বা কেউ একটা ফোন এলো, এবং ধরো বাবা বা মা সেই সময় ওই ফোনটা কথা বলতে চাইছে না, তো ধরো বাবার ফোন এলো, এবার সে হয়তো বাচ্চার সামনেই হয়তো মাকে বললো যে বলে দাও আমি বাথরুমে, বা বলে দাও আমি নেই। এবার একটা বাচ্চা সামনে দেখছে যে এই তো দুদিন আগে আমি মার খেলাম বা বকা খেলাম মিথ্যা কথা বলার জন্য, তাহলে বাবা এটা কি করলো, তাহলে এটা কি ঠিক, মানে এটাই তাহলে ঠিক, মানে এই যে ডাউট এবং কনফিউশন, মানে আমি জাস্ট একটা ভেগ এক্সাম্পল দিলাম। বুঝতে পেরেছি। তো ওই জিনিসগুলো অনেকটা একটা বাচ্চা বড় হয়ে তার ভাবনা চিন্তা কিরকম হবে, সে নিজে কিরকম হবে, অ্যাপার্ট ফ্রম দ্য জেনেটিক্যাল এন্ডাওমেন্ট, সেটা অনেকটা ম্যাটার করে। তো আমার মনে হয় ওই চেঞ্জটা হয়তো ওই রকমই ফ্যামিলি অনেক কিছু মিলিয়ে মিশিয়ে হয়েছে, মানে এবং আমার মনে হয় আমার ভালোর জন্যই হয়েছে। আমার সামহাও মনে হয় আমার সেটা ভালোই হয়েছে। না, আমার যেটা পার্সোনালি যেটা মনে হয় যে আমিও যেরকম আমি খুব বেশি কথা বলতে ভালোবাসি না, বা কথা হলেও না কোনো ধরো টপিকে হচ্ছে বা কোনো কাজের কথা হচ্ছে, মানে আমি খুব এক্সাইটেড থাকি কোনো কাজের কিছু হলে। আদার দেন কাজ আমি মানে একটা যেটা বলে না খেজুরে আলাপ, বা মানে আমাদের মানে বাংলা ভাষায় যেটাকে বলে খেজুরে আলাপ, আমি খুব একটা এন্থু পাই না। কিন্তু এই যে আস্তে আস্তে চুপচাপ হয়ে যাওয়া, এইটা তো ডেফিনেটলি কিছু কিছু মানুষের হয় যে কোনো একটা বড় ঘটনা শক দিল, আবার কিছু কিছু মানুষ হয় যে আমার ক্ষেত্রে ওরকম কিছু হয়নি, আমার ক্ষেত্রে খুব গ্র্যাজুয়াল হয়েছে এবং খুব নরমালি প্রসেসটা হয়েছে। এটাও হতে পারে মেবি হয়তো আমি নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতে শুরু করেছিলাম, হ্যাঁ অফকোর্স, এবং সেটাও হতে পারে হয়তো যে আমার নিজের সঙ্গে সময় কাটানো, নিজের ভাবনাকে নিয়ে থাকা, সেটা হয়তো আমি এনজয় করতে শুরু করি একটা পয়েন্টের পর, এবং তখন হয়তো আমার রিয়েলাইজেশন হয় যে সবসময় সঙ্গ না হলেও আমার চলবে, আই ক্যান হ্যাভ এ গুড টাইম অ্যালোন। তো ওখান থেকে অনেক কিছু মানে ওভারঅল আমারটা খুব গ্র্যাজুয়ালি হয়েছে, মানে কোনো ঘটনা বা কোনো বকা বা কোনো মা বাবার সাইড থেকে কিছু বা ফ্যামিলি ওরম কিছু না, মানে আমারটা খুব ন্যাচারাল একটা গ্র্যাজুয়াল প্রসেসে হয়েছে। ওভারঅল এনভায়রনমেন্ট। হ্যাঁ, আরেকটা জিনিস আমার না মনে হয় যে আমরা না অ্যাকচুয়ালি ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট বলে সেরকম অর্থে কিছু হয় না, যতক্ষণ না আমরা নিজেদের মনের মতন কারোকে পাচ্ছি যার সাথে ভাইব ম্যাচ করছে। অফকোর্স, মানে যারা ইন্ট্রোভার্ট হয় তাদের যেটা সমস্যা জায়গা সেটা হচ্ছে, আমি যেটা নিজের লাইফে ফিল করি যে খুব বেশি লোকজনের মধ্যে থাকলে একটা পয়েন্টের পর প্রচন্ড মেন্টালি এক্সস্টেড ফিল করে, এবং তখন তাদের একটা আলুফ একটা একা সময় দরকার হয় টু রিচার্জ। তার মানে এই নয় যে যারা ইন্ট্রোভার্ট তারা কথা বলতে ভালোবাসে না বা তারা আড্ডা মারতে ভালোবাসে না, তা নয়। এক্সট্রোভার্টরা যেমন খুব অনায়াসেই একটা কনভারসেশন স্টার্ট করতে পারে যে কারোর সাথে, এবং তারা রিচার্জড হয় অ্যামাংস্ট পিপল, আর ইন্ট্রোভার্টরা অ্যামাংস্ট টু মেনি পিপল ড্রেন হয়ে যায়, উল্টোটা। কিন্তু তাদের কাছের মানুষ, তাদের পরিবার, তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে তারা যথেষ্ট খোলা মনে এবং ওটাকে কি বলবো, লাউড বলবো না, মানে যতটা স্বতঃস্ফূর্তভাবে মানে একটা নরমাল দুটো আলাদা মানে সত্তা থাকে একটা। আমার আজকে তোমার রাবণের হাসিটা দেখার খুব ইচ্ছে। ওটা ওরা ওরা জানি না, আমি এখন ওভাবে হাসতে পারবো না, মানে ওরকমই ছিল পুরো সারা বাড়িতে। কখনো ওরকম এখন সাইলেন্ট হাসিটা, মানে হাসি অফকোর্স ওরকম ভাবেই প্রাণ খুলে হাসি, কিন্তু ওই চিৎকার করে আওয়াজটা আর বেরোয় না। তুমি ছোটবেলা কোথায় তোমার, মানে কলকাতাতেই মানুষ? কলকাতাতেই জন্ম, কলকাতাতেই মানুষ, ছোটবেলাটা একদম। কোথায় বাড়ি তোমার? বড় হয়েছি টলিগঞ্জে। আচ্ছা, গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ার থেকে তো বাড়ির কাছেই থাকতাম। আচ্ছা, ক্যান্সার হসপিটালের ওইখানে কাছে। ওকে ওকে ওকে। আর আপাতত এখন আমার বালিগঞ্জে। আচ্ছা,
তুমি প্লিজ মানে সব ঠান্ডা এইটা ঠান্ডা বলাটা হয়ে কি গেলে- তুমি প্লিজ ঠান্ডা হয়ে গেলে বলা মানে কি পরের প্রশ্নটা ভাবছিস? না 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 সেটা না, মানে ঠান্ডা অলরেডি আমি হয়ে গেছে ওরকম আমারটা, করতাম আর কি, তাই আমি ভাবলাম যে তুই করছিস। সেটা খানিকটা আছে খানিকটা, নট মানে বুঝতে পুরোপুরি, পারছি। বাট একদম ঠান্ডা হয়ে গেছে কফিটা, না না বুঝলে খেয়েছি আসলে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এত কষ্ট করে কাকিমা বানিয়েছে, অফকোর্স শেষ করবো। কারণ দেখো একদমই ঠান্ডা হয়ে গেছে। আমার কোনো অসুবিধা নেই। ওকে ওকে। তুমি গান শেখা কিভাবে শুরু করলে, বা তুমি বেশ ভালো ক্লাসিক্যালি ট্রেন্ড সেটা বোঝা যায়। শিখেছি ওইটুকুই আমি, মানে উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেই যেটুকু যা আমার গান কার কাছে গাওয়া শিখেছো? আমি শিখেছি বীরেশ রয়, পণ্ডিত বীরেশ রয়। আচ্ছা উনি মারা গেছেন, মানে উনি নেই বেশ আচ্ছা। কিছু বছর, বাট আমি যতটুকু আজকে যা গাইতে পারি টোটালি ওনার জন্য, যেটুকু ওনার থেকে শিখতে পেরেছি একদম কমপ্লিটলি ফর হিম। আচ্ছা আর গান শেখা বলতে প্রপারলি গান শেখা ওই নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ওনার কাছেই, কিন্তু তার আগে যা হয় বাঙালি বাড়ি মানেই ছোটবেলা থেকে গান নাচ আঁকা এসব তো ভর্তি হয়। তো ওই আমার মা গান শিখতে যেত, দিদিকে নিয়ে যাওয়া হতো, তো আমি হওয়ার পর আমিও যেতাম। আমারও সেম স্টোরি। হ্যাঁ, তো ওই অকাখার আগে আমি সারেগামা শিখেছি। তোমার দিদি আছে? হ্যাঁ, ও আমার থেকে 3.5 বছরের বড়। ওকে। না আমাকেও তাই করা হতো, আর ছোটবেলায় আমি মানে ঘুমিয়েও পড়তাম, 1.5 বছর বয়স ছিল, আর বকুল চ্যাটার্জির কাছে গান শিখতে যেত, আর উনি বলতেন যে সবাই গলা খেলিয়ে গাও, গলা খেলিয়ে গাও। আমি না বাড়িতে এসে বলতাম কি তোরা কি গাইছিস, আমাকে দেখ কি সুন্দর, 1.5 বছর বয়স, তত পাকা ছিলাম, আমি দেখ কত সুন্দর গলা খেলিয়ে গাইছি। তো ওরা সেই যে রাগ ফাগ, তুমি মানে একদম হয় না নিখিল বঙ্গ একটা পরীক্ষা হয় পিপি না, না, ওরকম না, না। মানে এমনি নর্মাল শিখেছো? হ্যাঁ, আমি কোনো পরীক্ষা বা ওই Okay, okay, ওরকম okay. কিছু নেই। আর এমনি আধুনিক গানের কোনো আলাদা ট্রেনিং নাওনি? আমাদের চেনা একজন দাদা ছিলেন, টুনাইদা বলতাম। ওর দেবাশিস দা? ইয়েস, ও দেবাশিস গাঙ্গুলি। হ্যাঁ হ্যাঁ ওর কাছে যেতাম, কারণ ইনিশিয়ালি আধুনিক গানের যেটা সমস্যা আমার হতো, তখন বয়সও অনেক কম, এক্সপিরিয়েন্স কম, ছোট, বাট ওই গানের কথার যে শেষ অক্ষরগুলো সেগুলো আর কি Tail খেয়ে drop, যেত। হ্যাঁ, যেটাকে টেল ড্রপ হ্যাঁ, বলা হ্যাঁ, হয়, হ্যাঁ। তো ওগুলো খেয়ে নিতাম। বা সহজেই কোনো গানে ইমোশনালি কানেক্ট করে সেটাকে ইমোশনটা গানের Express মধ্যে করা, হ্যাঁ। থ্রু দিয়ে যাওয়া, এই জিনিসগুলো একটুখানি সমস্যা আমার ছিল আগে। তো ওইগুলো দেখতে শিখতে ওনার কাছে যেতাম, তো উনি অনেকটা হেল্প করেছেন সেই সময়। অনেক অল্প বয়স। তুমি একটা সময় প্রচুর স্ক্র্যাচ গেয়েছো তোমার মানে হ্যাঁ, 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 প্রচুর। এবং ও আমার স্টুডিওতে প্রথম মাইকের সামনে দাঁড়ানো টুনাইদার জন্যই। ওকে হ্যাঁ, মানে টুনাইদা যখন কম্পোজ করতো কোনো ব্যাকিং ভোকালস বা কিছু কোরাস লাগলে, তো ওইটা দিয়ে আমার শুরু। ওকে অ্যান্ড হ্যাঁ, তারপর অনেকের জন্য স্ক্র্যাচ গাইতাম, ব্যাকিং ভোকালস, কোরাস, প্রচুর গানে এখনো শেখানো, মনোময় দাস, কান্তদা, অনেকের গানে দেখবি আমার গলা তাই এখনো আমি তখন তারানায় ছিলাম, আমার মনে আছে রূপঙ্কর দা তখন ওই শো এর হোস্ট ছিল, অনুস্বাদী, স্বপন বসু এরা জাজ ছিল। তো রূপঙ্কর দা এবং অনুস্বাদীর মুখে তোমার কথা, তখন তো আমি চিনি না, তখন আমি অনেক ছোট, মানে আমি ক্লাস 8, হ্যাঁ ক্লাস 8-9 এরকম। কোথায়? হ্যাঁ, তো বলতো যে সুমলতা খুব সুরে গায়, মানে প্রথম শুনলাম আমি। তারপরে তোমার ইটিভিতে একটা ওরকম দেখেছিলাম না, দাদা না দিদিতে মনে হয়, কিসেও তো মনে নেই, তখন একটা আমিও কোনো অ্যাডে দেখেছিলাম, ওই একটুখানি তোমার গান শোনাচ্ছিল ওই তখন। ওটাই মনে হয় হবে। হুম। হ্যাঁ, মানে যখন আমি ব্যাকিং ভোকালস বা এগুলো করতে শুরু করেছি, তখন যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে তারা আমাকে তখন কিছুটা চিনতো, মানে সাধারণ মানুষ তখন আমাকে অফকোর্স চিনতো না, আমি কে, কোথায় কি গাইছি। না তুমি যদি স্ক্র্যাচ গেয়েও পাঠাও, মানে নর্মালি এখনো হয়তো কেউ হয়তো স্ক্র্যাচ গেয়ে পাঠালো, ভালো গান হলে আমি অনেক সময় বলি যে বেশ এই কদিন আগেই হলো, পরশুই হলো, একটা রেকর্ডিং এ গেছি, হ্যাঁ হ্যাঁ আমার একটা ছবির গানে, তো যে স্ক্র্যাচটা গেয়েছে সে কি ভালো গেয়েছে। আমি বললাম যে কেন এটা রাখা হলো না, মানে আমি কেন, বললো কি বলবো, আর যাই হোক, যেটা ওদের হয়তো কোনো কারণ, যেটা অনেক সময় হয়, এবং আমার সঙ্গে একাধিকবার হয়েছে যে আমার মনে হচ্ছে যে গেয়েছে সেই তো কি ভালো গেয়েছে, আমি তো মনে হয় এতটা ভালো গাইতে পারবো না। আমার প্রচুর হয়নি, কিন্তু আমি বলছি তাও 1-2বার তো হয়েছেই আর কি, যে আমি বলছি কেন আমাকে দিয়ে গাওয়াচ্ছ, মানে একদম হয়, একদম হয়। এবং স্ক্র্যাচ গাইলে না যেটা হয়, এখন আমি যেরকম মানে স্ক্র্যাচ গাইতেও আমি ভীষণ কমফোর্টেবল, মানে যদি হয়তো আমার গানটা ইউজ হলোও না, কিন্তু একটা না এক্সপিরিয়েন্স পাই, মানে কি বলবো নেক প্র্যাকটিসের মতন খানিকটা। অবশ্যই, এবং এই যে
মানে অল থ্যাঙ্কস টু টুনাইদা যে আমাকে এত অল্প বয়সে মাইকের সামনে দাঁড় করিয়েছে, এবং এই যে কোরাস, ব্যাকিং ভোকালস বা এইগুলো যে আমি একটা পুরো গোটা নিজের গানের আগে যে আমি এগুলো করেছি, তাদের যেটা আমার সুবিধা হয়েছে যে মাইকের সামনে কিভাবে থ্রো করা উচিত, কোন শব্দটা যেটা ফ্লপ আসবে সেটা কিভাবে একটু অ্যাওয়ে হয়ে একদম। গাওয়া, নিঃশ্বাস নেওয়ার জায়গা, কিভাবে কন্ট্রোল নিঃশ্বাস নিয়ে থ্রোটা করবো যাতে নিঃশ্বাসের আওয়াজ সব থেকে কম আসে, এই ছোট ছোট বা ডাইনামিক বা কন্ট্রোল অফ ভয়েস, এই জিনিসগুলো না ওইগুলো থেকে আমি প্রচুর শিখেছি, মানে ওইগুলো আমাকে প্রচুর হেল্প করেছে। রাইট রাইট। না ওটাই, আস্তে আস্তে তো আমরা ম্যাচিউর করি, আর ছোটবেলার গান শুনলে না তারপর অনেক বছর পরে সেটা বোঝা যায় যে কতটা course. ভাবনাও ডেভেলপ করেছে। হ্যাঁ অবশ্যই, এবং এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে যত গান গাওয়া হবে গলা তত ম্যাচিওর করবে, ভাবনা চিন্তা অনেক খোলে, অ্যাভিনিউজ অনেক নতুন নতুন ভাবনা, একটা সুর অন্যভাবেও কিভাবে গাওয়া যায়, তো ওগুলো আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে আসে আমি শিওর। তুমি সুর দাও না এমনি শুধু গান করতেই বেশি না ভালো? আমাদের প্রচুর অরিজিনাল আছে, আমাদের তুমি নিজে 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 কম্পোজ করেছো? হ্যাঁ ওকে ওকে আছে, ওকে। আমার ব্যান্ডের সাথেই মেজরলি অরিজিনাল গুলো করি। তোমার কিছু কিছু দেখেছি, সবগুলো হয়তো দেখা হয়নি, কিন্তু কিছু কিছু দেখেছি আর কি। হ্যাঁ কিছু কোলাবোরেটিভ অরিজিনালও আছে, যেমন বুটিদা বা এরকম কোনো কিছুর সাথে, যেটা বুটিদার গান আর কি, সেরকম বুটিদা মানে সুদীপ্ত বুটি ক্যাকটাসে কিবোর্ড। ওকে 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 ওকে। তো ওরও যেমন কিছু কোলাবোরেটিভ কিছু অরিজিনাল আমাদের চ্যানেল থেকে আমরা ছাড়ি, সেরকম আমাদের অরিজিনালও প্রচুর, মানে আচ্ছা। প্রচুর না মানে আছে বেশ কয়েকটা। না প্লেব্যাকের পাশাপাশি নিজের গানটা গাওয়া না খুব দরকার, এটা অফকোর্স, বাট প্লেব্যাকটা তো আমার হাতে নেই, একদমই তাই। আর আমার যেহেতু PR0 তাহলে তো আমি তো প্লেব্যাকের উপর মানে কত ভরসা করে থাকতে পারি না, মানে যদি কে কবে কখন আমাকে একটা গান দেবে, মানে অফকোর্স আই এম গ্রেটফুল যে এখনো ফুল ফ্লেজেড গান ছবির জন্য গাইতে আমাকে ডাকছে, উইচ ইজ আই এম গ্রেটফুল অফকোর্স, কিন্তু সেটা আমার হাতে তো নেই। একদমই তাই। মানে কারোর যদি আমার মনে হয় আমার গাওয়াটা লাগবে তখন সে ডাকবে, সে কবে ডাকবে জানি না, বাট গান তো করতে হবে। এখন যেরকম অনেকে কাভার্স করে, আমিও মানে আমাকে ওই যা হয় আমাকে ওই মানে গুতিয়ে গুতিয়ে আর কি কিছু আমি কাভার্স করেছি, কিন্তু প্রথম থেকেই না আমার গানের জন্য কাভার, আমার মনে হয় আমি যদি 2 পয়সাও খরচ করি কেন আমি অন্য গানে কাভার করব, আমার নিজের। আমিও কিন্তু বেশ খুব বেশি না, আবার একটা দুটো করি, এবং সেই করাটা আমার করা কেন কারণটা থাকে যে কিছু গান আমার পার্সোনালি খুব ভালো লাগে, প্রচন্ড ভালোবাসি, আমার ইচ্ছে করছে এই গানটা আমার মতো করে একটু গিয়ে দেখতে কেমন লাগে, ঠিক। তো ওইখানে ওই ইমোশনটা থেকে কিন্তু আমিও এক দুটো বা কয়েকটা কভার আমাদের ব্যান্ডের চ্যানেল, আমাদের যে চ্যানেল ব্যান্ডের সাথে আমিও কিন্তু করি, মানে কোনো কারোর তাগিদে বা পুষে নয়, আমার নিজের ভালোবাসার কিছু গান যেগুলো আমার ইচ্ছে করে গাইতে, সেরকম আমিও করি। সোমলতা অ্যান্ড দ্য এসেস, এই নামটা কার মাথায় এলো? তোমার মাথাতে? না আমার বরের মাথায়। ওকে। প্রথমে অ্যাকচুয়ালি আমার ব্যান্ডে, আমরা এখন 4 পিস ব্যান্ড, তখন 5 পিস ব্যান্ড ছিলাম শুরুর দিকে, তো আমি ছাড়া যে 4 জন ছিল সবারই নাম ছিল এ দিয়ে, মানে দুটো অর্ণব ছিল, দুটো অভিষেক ছিল, ওকে এরকম। তো আমরা তখন ভাবছি ঠিক আছে পারফরমেন্সের আগে একটা নাম নিয়ে, কারণ আমার সবসময় মনে হতো যে একটা কোনো পরিচিতি একটা নাম নিয়ে আমি আসবো, মানে ইটস নট দ্যাট কি আমি সামনে মানে দাঁড়িয়ে গেয়ে যাচ্ছি আর পিছনে মিউজিশিয়ানস ওই হ্যান্ডস হিসেবে, তো ওটা আমার কোনোদিন পছন্দ ছিল না। আমার মনে হতো আমার সঙ্গে যারা বাজাচ্ছে আমারই বয়সী, আমার থেকে একটু বড় কি একটু ছোট, সমবয়সী প্রায় কাছাকাছি, সবাই শিখে পড়ে এসছে, তাদেরও সেই ডিউড মানে রেসপেক্টটা দেওয়া উচিত, এবং সেখান থেকে মনে হয় ঠিক আছে আমরা এরকম একটা ব্যান্ড ফর্মেটেই আমরা প্রেজেন্ট করবো নিজেদেরকে, তো একটা নাম ভাবতে হবে। তো বললো ঠিক আছে সোমনাথ এস বলি, মানে সবাই এ বাকিরা, তো আমার মনে হয় একটু বোকা বোকা হবে যদি বাই চান্স যে এদিক ওদিক হয় মেম্বার, তখন কি হবে। তো এইসব নিয়ে আলোচনা হচ্ছিল, তখন আমার বর আর কি ছিল সামনে, বা হয়তো ওকে বলছিলাম, তো তখনই ও বললো যে যে তোমরা সোমনাথ এস ভাবতে পারো, 4 জন 4টে টেক্কা। হ্যাঁ, তো বাহ ভালো লাগলো, ঠিক আছে চলো তাহলে এসএসই হোক। শুরু থেকে ধরো আস্তে আস্তে তোমার যে জার্নিটা শুরু হলো, প্রথমে আমি নিজে যেরকম ফেস করেছি, সারেগামাপা থেকে আমি যখন প্রথম বেরিয়েছি কোনো আইডিয়া ছিল না নিজের মিউজিশিয়ান ব্যান্ড করতে হয় বা তাহলে বেটার হয়, করে করে শিখেছি, এবং
তার কারণ তখন বলতো হ্যাঁ অন্য মিউজিশিয়ান থাকবে, লিস্ট পাঠিয়ে দেবো, গানটা তুলে রাখবে। স্টেজে উঠে দেখছি অন্য কর্ডে যাচ্ছে, আমি গাইছি, দর্শক বুঝতে পারছে না, কিন্তু স্ট্রাগলটা আমার, আমি ভীষণ হেসেই গাইছি, কিন্তু স্ট্রাগলটা ভেতরে ভেতরে চলছে। তখন আমি যেরকম ঠিক করি যে, এবং সঠিক লোক পাওয়া, মানে সঠিক মিউজিশিয়ান, আমি যে কোনো কাজের ক্ষেত্রে বলি, ভীষণ মানে ওয়েভলেন্থ ম্যাচ করা, একটা বন্ড ঠিকভাবে না তৈরি হলে লং টার্ম অনেক দিন ধরে গান বাজনা কন্টিনিউ করাটা একটু, আমার জন্য, আমি যেরকম ধরনের মানুষ, আমার তো ডেফিনেটলি স্ট্রাগল হবে। তুমি তো সেই জায়গাটা মানে তোমার কি প্রথম থেকেই ছিল, না চেঞ্জ হতে 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 একটা জায়গায় স্টেবল হয়েছে? না, আমার বেসিক, আমাকে শুধু ওই একটা জায়গাতে একটু স্ট্রাগল করতে হয়েছে, সেটা হচ্ছে ড্রামার নিয়ে। ওকে ওকে। তো এখন তুষার বাজাচ্ছে, তো তুষার আমার 4th ড্রামার ওকে। আমার ব্যান্ডের। তোমার কিবোর্ড নিয়ে আমার অদ্ভুত লাগে, মানে মানে আমি যেরকম উইদাউট কিবোর্ড আমি পঙ্গু, আমার নিজের মনে হয়। আমারও মনে হয়েছিল যে যে ধরনের গান বাজনা করছি কিবোর্ড ছাড়া কি করে হবে, বাট আগেন লাকি যে এরকম ব্যান্ডমেট পেয়েছি। আমাদের গিটার, বেস, ড্রামস তো লাইভই হয় যেমন হওয়ার, কিছু গানে যখন মনে হয় যে কিবোর্ডটা প্রমিনেন্ট রাখতে হবে বা কিবোর্ডের প্যাড বা কিছু বেসিক কর্ড করতে হবে, সেই কিবোর্ডের পার্টটা আমরা ট্র্যাকে করে নাও। কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হয় না? আমার যেরকম ট্র্যাকে পারফর্ম করতে, মানে যে কোনো ধরো কিছু কিছু গান হয় না যেটাতে ধরো ঢোলক বা এরকম কিছু এলিমেন্ট হলে ভালো লাগে, সেটা তো ধরো ট্র্যাক ছাড়া উপায় নেই, কারণ আমার 4 জন মিউজিশিয়ান, সেটাতেও আমার মনে হয় যদি কোনোভাবে মিস করি কোনো একটা জায়গা, কারণ লাইভ না, লাইভ ওটা ইনিশিয়ালি একটু ভয় থাকে, মানে টেনশন থাকে সেটা নিয়ে, কিন্তু করতে করতে ওটা আমার মনে হয় অভ্যাস হয়ে যায়। ইনফ্যাক্ট আমরা ট্র্যাক ইন্ট্রোডিউস করার আগেও, আমরা যখন পুরোটাই মানে ট্র্যাক ছাড়া হতো আর কি, তখনও আমরা কিন্তু মেট্রোনোমে পারফর্ম করতাম। তো আমাদের রিহার্সালটা আমরা মেট্রোনোমে করতাম অনেক আগে থেকেই। তো ওই অভ্যেসটা আমাদের আগে থেকেই ছিল। এবং তারপর যখন ডিসাইডেড টু শিফট ফ্রম 5 পিস টু 4 পিস, তো ওই ট্র্যাক ফ্যাক গুলো যখন ইন্ট্রোডিউসড হলো কিবোর্ডে, মানে কিবোর্ড পার্ট গুলো ট্র্যাকে, তো তখন ওই প্রথম যখন ফার্স্ট শো করছি 4 পিসে, তখন একটা অসুবিধা, বেশ আর কি টেনশন হচ্ছিল স্টেজে ওঠার আগে, যে ঠিক হবে তো কি হবে, যদি কিছু বন্ধ হয়। ওরা তখন ব্যান্ডমেটে বলে কিছু হবে না, যদি ভুল হয়ও কি করবো, তাহলে ট্র্যাকটা বন্ধ করে দেবো, আমরা যারা আছি তারা মিলেই করবো। আচ্ছা ঠিক আছে, মানে আছে মেলোডি ইনস্ট্রুমেন্ট তো আছে, ইটস নট দ্যাট কি কিবোর্ডটা না বাজলে কিছু ইয়ে হবে না। না মানে আমি যেরকম, আমার পিয়ানো ভীষণ পছন্দের একটা ইনস্ট্রুমেন্ট, অবশ্যই মানে পিয়ানোর সাউন্ডটা এত ভালো লাগে, আমি জানি না কি আছে, মানে উইদাউট কিবোর্ড আমার আবার খুব পঙ্গু মনে হয় নিজেকে। তো তুমি যে সেইটা বাজবে, ট্র্যাকে বাজবে, মানে আমার কি হয় কিছু কিছু গানে না, আমি আবার সবসময় যে অর্ডার একদম মেনটেন করি তাও না, কোনো সময় আমার ইচ্ছে করলো আমি তান্তরা থেকে ঢুকলাম, ট্র্যাক হলে যেটা কি হয় ওই একটা ইম্প্রোভাইজ করা যায়, কিন্তু ওই মানে কোনোদিন যদি অন্যরকম ভাবে একটা গান, ওই যেটা অন্তরা থেকে, সেগুলো হয়তো হয় না। আমাদের যেমন এখন হয়তো মাঝখানে কথা বলতে ইচ্ছে করলো, একটা দুটো লাইন গেয়ে ধরো, আচ্ছা তাতে অসুবিধা ওই আমার জানা আছে ওইটুকু জায়গা, ওকে ব্যাকগ্রাউন্ডে চলে, আমি বলি আসলে সবটাই অভ্যেস মনে হয় নাকি? একদমই। এবং কি বলতে চাইছিলাম, ব্ল্যাঙ্ক হয়ে গেল। ট্র্যাকে যেটা বলার ছিল আমার, হয় এটা হয় আমার ভীষণ হয়। আমি যে নিজের গানের কথা কি ছড়াই লাইভে, মানে এরকমই হয়, হঠাৎ ব্ল্যাঙ্ক হয়ে গিয়ে মানে কি করবো, লালা করে মানে লিরিক্সও বেরিয়ে যায়, কিন্তু অদ্ভুত, আমি লালা নানা করে একটুখানি হ্যাঁ সবাই গাও এরকম করে অনেক কিছু ম্যানেজ করে, মানে আমার নিজের গানেরই নিজের কথা, মানে I was about to say something about কি নিয়ে হচ্ছিল, মেট্রোনম ট্র্যাক আর তোমার কিবোর্ড। ও হ্যাঁ, আমি যেটা বলছিলাম, রাইট, মনে পড়ে গেছে। সেটা হচ্ছে রিসেন্টলি আমরা আমাদের সেট লিস্টে একটা ছোট্ট জোন আর কি অ্যাড করেছি, যেখানে আমাদের যে ড্রামার তুষার, ও কিবোর্ড ভালো বাজাতে পারে, ওকে, তো আমাদের কিবোর্ড একটা থাকে। আচ্ছা, তো ওই 2 কি 3টে গান মতো আমরা, ও তখন ড্রামস ছেড়ে ও কিবোর্ড বাজায় লাইভ, গিটার থাকে, বেস থাকে, এবং কিবোর্ডটা এমন ভাবেই রাখা হয় আর কি, যাতে একটা গান আছে যেখানে লাস্টের দিকে ড্রামসটা ইন্ট্রোডিউসড হয়,
এবং সেই অ্যারেঞ্জমেন্টটা এমন ভাবে আমাদের করতে হয়েছে যে ড্রামস ঢোকা এবং কিবোর্ড সেই জায়গাটায় অ্যাটলিস্ট একটা কি দুটো বারের কিছু একটা গ্যাপ থাকবে, যেখানে ধরো গিটার প্লেয়ার বাজালো বা কিবোর্ডে একটা ব্যাকআপ একটা রাখা আছে, তো ওর মধ্যেও আবার ড্রামসে বসে গিয়ে তারপর আবার ড্রাম, তো এরকম যে হয় মানে আমাদের বেশ মানে অ্যাড্রিনালিন রাশটা বিশাল থাকে আর কি, কিন্তু বেশ ভালো লাগে আর কি, নিজেদের খাটনিটা বেড়ে যায় একটুখানি, চ্যালেঞ্জ একটা ইয়ে হয়, তো এগুলো আমরা করে থাকি, ভালোই লাগে বেশ। না এটা এটা অদ্ভুত, মানে ভালো লাগে, মানে তোমার পুরো টোটাল প্রোগ্রাম, যদিও সেভাবে প্রোগ্রাম দেখিনি, কিছু ভিডিওস দেখেছি কোথাও। ঠিক আছে, ভিডিওস আর লাইভে দেখার সেটা একটু আলাদা, বাট হ্যাঁ আমি ওই যে বললাম না, আমি কোথাওই যাই না, মানে খানিকটা আই আন্ডারস্ট্যান্ড, আমি ওই জন্য বলবো না কখনো না না, ডেফিনেটলি ইচ্ছে আছে, ডেফিনেটলি ঠিক আছে, কোনোদিন যদি হয়ে যায় তো হয়ে যাবে, নো প্রেশার, আই আন্ডারস্ট্যান্ড, ওই জন্যই আমি একদম ঠিক আছে। তো কি নিয়ে এবার এবার আমি বুঝতেই পেরেছি এবার পরের কোন কথাটায় আর কি যাওয়া হবে। না আমি না খুব বেশি কোয়েশ্চেন আনসারেও যেতে চাইছি না, কারণ কোয়েশ্চেন করার মতো নয়, মানে একটা কনভারসেশন তো ইনিশিয়েট করতে হবে। আমিও ইন্ট্রোভার্ট যদি হই, তোরা যদি ইন্ট্রোভার্টের দিকেই থাকে, তাহলে কনভারসেশন ইনিশিয়েট করার জন্য একটা টপিক তো লাগবে। হয়ে গেল গান বাজনা, হয়ে গেল ছোটবেলা, হয়ে গেল কি বলবো, এবার একটা ইনিশিয়েট করার মতো টপিক লাগবে না তো। না আমার মা ওখান থেকে ইশারা করছে গান গাইতে বল, গান গাইবো, আমরা দুজনেই গাইবো। না না তুমি একটু শোনাও, তুমি কি তোমার একটা প্রশ্ন ছোট্ট করে নি, তুমি স্ক্র্যাচ গাইতে প্রচুর, প্রথম কোন গান যেটা রিলিজ করলো সেটা ফিল্মের গান না কোনো বেসিক গান নাকি? ফিল্ম। আচ্ছা, সেটা কোন গান? প্রথম ফিল্ম আমার বাংলা ছবিতে গাওয়া, প্লেব্যাক হচ্ছে 2009 সালে, ওকে, ক্রস কানেকশন। আচ্ছা, সুদেশ নাদি রানাদাতের ডিরেকশনে, নীলের মিউজিক কম্পোজিশন ছিল। হ্যাঁ, কোন ক্রস গানটা? কানেকশন। ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা, ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা। হ্যাঁ 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 হ্যাঁ, একটু শোনাও না, কথা মনে আছে তা? এইটাই না, আমি না খুলে নি। হ্যাঁ হ্যাঁ, না 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 না, এটা কি না কাছাকাছি, এটাই শুনেছি আমি আমি এটা খুলে নি। হ্যাঁ, ব্যাপারটা লিরিকটা আমি নাহলে নিজের গানও যদি এরকম মানে ছড়াই না গো, আমার এরকম হয়, আমি ইনফ্যাক্ট যে খাচ্ছে না, আমি কি করি বলতো, মা বলছে যে তুই একাই খেয়ে যাচ্ছিস, ও তো খাচ্ছে না। হ্যাঁ একটু শোনো না। এটা আমার আর অর্কর ডুয়েট ছিল, অর্ক মুখার্জি। ওকে ওকে, এটা মনে হয় অর্করও ফার্স্ট প্লেব্যাক ছিল কি, আমি ঠিক জানি না অবশ্য, বাট হ্যাঁ এটা আমার, মানে আমাদের দুজনের ডুয়েট ছিল। ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা, যাচ্ছে উড়ে মন মেঘেদের পাড়া, চেনা চেনা সুরে আসছি ফিরে ফিরে, ভাবনারা কেন যে আজ দিশে হারা, ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা। হ্যাঁ এটাই, এটা আমার প্রথম। তোমার কাছে যদি এরকম ধরনের কোনো কাইন্ড অফ, আমি বলছি না ওইটাই, চিকনি চামেলি বা ধরো খুব যেগুলো ইয়ে ও মাধু ও মাধু, করবে? করতেই পারি, না করার কিছু নেই, বাট আমার মনে হয় আমি খুব ভালো পারবো না সেটা। কেন মনে হয়? আমার মনে হয় মানে সবার দ্বারা তো সব হয় না, তো আমি আমার লিমিটেশন জানি, চেষ্টা হয়তো করব, কিন্তু আমার মনে হয় না আমার মনের মতো আমি পারবো বলে। মানে করতেই পারি যদি আমার ইন্টারেস্টিং লাগে, বা যদি আমার মনে হয় যে না আমার কমফোর্ট জোন। ইটস আ ভেরি গুড সং, আমি যদি মানে এইভাবে ভাবে কম্পোজিশন ওয়াইজ, একদম, তো আমার যদি ইন্টারেস্টিং লাগে বা আমার যদি ভালো লাগে ব্যাপারটা, সো মানে তুই যে বলতে চাইছিস আইটেম সং টাইপের আর কি, কাইন্ড অফ, বা ওই ধর, হ্যাঁ অফকোর্স না গাওয়ার কিছু নেই, গাইতেই পারি যদি আমার মনে হয় আমি 100% জাস্টিস করতে পারবো সেই কম্পোজিশনটায়, আমি গাইবো, আমি অফকোর্স ট্রাই করব। আগে একটা ছিল না যে হিরোজ ভয়েস বা হিরোইনস ভয়েস, আমার হিরোইন ভয়েস নয় একদম, আমার মনে হয় এখন কিন্তু ওই কনসেপ্টটা চেঞ্জ চলে হয়েছে গেছে বলেই হয়তো আমি জায়গা করতে পেরেছি কিছুটা। আমার মনে হয় আমার বরাবরই মনে হতো আমার টিপিক্যাল প্লেব্যাক
নয় টেক্সচারটা। প্লেব্যাক না হওয়ারও কারণ নেই, কিন্তু হয়তো ওই তথাকথিত মিষ্টি গলা যেটা হ্যাঁ মানে বলি, আমরা হ্যাঁ, যেরকম প্লেব্যাক ফিমেল ভোকালস এত বছর মিষ্টি পেয়ে গলা, এসেছি, হ্যাঁ, যেটা হ্যাঁ। মিষ্টি সরু একটা হুম, হুম, অনেক হুম। উঁচুতে গাইতে পারে, হ্যাঁ, হ্যাঁ, প্রচুর বড় রেঞ্জ, হ্যাঁ, হ্যাঁ। মিষ্টি মিষ্টি একটা তোমার কোন স্কেলে রিয়াজ করো? বি ফ্ল্যাট। আচ্ছা, আমার রেঞ্জটা একটা আমার কি বলবো তোমার লোয়ার উইকনেসের ইয়েতে খুব জায়গা ভালো। যদি বলতেই হয়। আমার ভোকাল রেঞ্জটা টিপিক্যালি প্লেব্যাক ধরো 2 কি 2.5 অক্টেভ অব্দি আমার ভোকাল রেঞ্জ নয়। আচ্ছা, সো ওই জন্য এমন অনেক কম্পোজিশনই থাকে যেটা হয়তো আমার খুব ইচ্ছে করলেও আমাকে না বলতে হয় বিকজ অফ দ্য রেঞ্জ। যেহেতু একটা যদি 2 কি 2.5 অক্টেভের গান হয়, বুঝতে পেরেছি। তো সেখানে আমার রেঞ্জ যদি 1.5 অক্টেভ অব্দি হয়, তাহলে আমি কোনোদিনই গানটা ঠিকভাবে গাইতে পারবো না। অ্যাডেলেরও তো খুব বেশি রেঞ্জ নয়। হ্যাঁ, কিন্তু প্লেব্যাকের সমস্যা হচ্ছে প্লেব্যাকে তো ছবিটা প্রাধান্য পাবে না, হ্যাঁ, সেটাও ক্যারেক্টার ঠিক। প্রাধান্য পাবে, গল্প প্রাধান্য পাবে, ঠিক, 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 এবং তখন সেই কম্পোজারের যেটা মনে হবে সেটা সেভাবে করবে। তো ইদার আমি সেটা ভালোভাবে করতে পারবো বা পারবো না। তো নিজের গানের ক্ষেত্রে অফকোর্স আমি আমার রেঞ্জ বুঝেই আমি কম্পোজ করি বা আমরা করি, কিন্তু প্লেব্যাকের ক্ষেত্রে সেই স্বাধীনতাটা তো আমার থাকবে না, কারণ সেটা পসিবল নয়। তো ওই ক্ষেত্রে কিছু সমস্যা তো হয়। তুমি কোনোদিনও নিজের অ্যালবাম করেছো? মানে অ্যালবাম ইন দ্য সেন্স মানে করেছো, মানে প্রপার যেটা হয় না, তুমি তো আমার আরো আগে শুরু করেছো, তো তখনও ক্যাসেট সিডির ব্যাপারটা ছিল আর কি। 2009 সালটা বেশ ইভেন্টফুল ছিল আমার জন্য। আচ্ছা, এক তো ওই দাদানা দিদি যে অনুষ্ঠানটা, সেটাও ওই টাইমে, এবং একটা ব্যান্ড নিয়ে কিছু প্রোগ্রাম হতো যেখানে তুমি বাজলো তোমার আলোর বেনু গেয়েছিলে, ইটিভিতে একটা কিছু হতো। হ্যাঁ, মনে আছে আমার। বাজলোটা আমি গিয়েছিলাম জয়দার একটা কাজে, ইটিভির কোনো মহালয়ার কোনো একটা অনুষ্ঠান হয়েছিল। স্টেজ টাইপের ছিল, স্টেজ না তো, স্টেজে দাঁড়িয়ে গাইছিলে আমার মনে আছে। তাই? হ্যাঁ, নিজেরই মনে পড়ছে না, হতে পারে। আচ্ছা, না সেইটা দাদা না দিদি না, ওটা আলাদা। না না না, ওকে, দাদা নাদি ছিল হচ্ছে দিদিদের 3টে টিম ছিল, দাদাদের 3টে টিম ছিল। আমি যোজোদির টিমে ছিলাম, মানে এক একটা টিমে 5-6 জন মতো এরকম ছিল। বারান্দায় রোদ্দুর বলে একটা হতো না, ওটাতে গিয়েছিলে না কোনটাতে? তোমার গান শুনেছিলাম যেটা হচ্ছে বারান্দায় রোদ্দুর, ভূমি মানে সুরজিৎ দা যেটা করতো। হ্যাঁ, ওটাতেও গেছিলাম, ওটাতে তখন অনেক ছোট, ওটা মনে হয় 9-10 সাল নাগাদই হবে। হ্যাঁ, 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 তখনই আমি তোমার গান প্রথম তাহলে শুনেছি। হতে পারে ওখানে গিয়েছিলাম, হয়তো আমার ঠিক মনে পড়ছে না, অনেক বছর আগে আর হ্যাঁ, কি। হ্যাঁ, 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 তো তোমার তখনও এতটাই চুল ছিল? আমি বরাবরই এতটা, আমি মনে হয় ক্লাস 6-7 যখন পড়তাম তখন শর্ট ব্লান্ট ছিল আমার। আচ্ছা, তারপর থেকেই বাড়াতে শুরু করেছে চুল, তারপর আর খুব একটা শর্ট করিনি। তো এমনি মানে যত্ন কিরকম নাও? খুব একটা কিছু নিই না, মানে অনেকটা হয়তো আমার তেল দাও জেনেটিক না। একদমই দাও না? না, ওই মা স্কুলে যতক্ষণ ধরে বেঁধে করতো ওই অবধি লাস্ট। তাহলে চুলে তেল দরকার পড়ে না? না, কারণ আমার যেটা মনে হয় যে, মানে আমার খুব একটা তেল ব্যাপারটা মাথা ব্যথা ধরে যায়, তারপরে একটু চিপচিপে ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না, এবং মাথা তেল দিলেই কপালে ফপালে ব্রণ ফোনো এত বেরোতো। তো আমি অনেক বছর হয়ে গেছে আমি তেল দিই না প্রায়। এত বড় চুল মেনটেন করা খুব, না, আমি সপ্তাহে একদিন শ্যাম্পু, কন্ডিশনার, সেরাম, বাস, আর কিছু না। ইনফ্যাক্ট আমি মনে হয় আমার এত বছরের জীবনে একবারও হেয়ার স্পাও করিনি। কি বলছো? করিনি আমি একবার। চুল এরকম ন্যাচারালি স্ট্রেট? হ্যাঁ, ন্যাচারালি স্ট্রেট। আমি বিয়ের আগে মনে হয় স্মুথনিং করিয়েছিলাম, নট স্ট্রেটনিং, যখন স্মুথনিং হতো বিয়ের আগে স্মুথনিং করিয়েছিলাম। আর একবার মনে হয় আমার দিদির পাল্লায় পরে ওই কি কেরাটিন ট্রিটমেন্ট কি 4-5 বছর আগে, ওটা দিদির জন্য আর কি করেছিলাম। বাকি আর না, হেয়ার স্পা তো আমি না, ভালো মানে কোয়ালিটি অফ দ্য হেয়ার ইজ গুড, থ্যাঙ্কস টু মাই মম আর কি। তো মায়ের সাইডের থেকেই হয়তো পেয়েছি এটা। স্কিন কেয়ার কোনো রুটিন নেই তোমার? আগেন আমার দিদির ঠেলায়। দিদি হচ্ছে অবসেসড উইথ স্কিন কেয়ার। মানে আমার দিদি সকাল রাত দুবেলা 10টা করে আর কি মনে হয় কিছু মাখে। আমার এত ধৈর্য নেই, পেশেন্স নেই। আমি তো বলি যে আমি মনে হয় ভুল প্রফেশনে এসেছি, তোর মানে কি প্রফেশনটায় আসা উচিত ছিল। তো ও যতবার আসে বা দেখা হয় ওর সঙ্গে বা যাই, ও নিজেও যেগুলো করবে
আমাকেও ওগুলো ধরে ধরে করাবে, এটা করলি না বোন, ওটা করলি না বোন, কর এটা, ওইটা কর, মানে ওইটা এখন করতে করতে বেসিক একটা জায়গাতে আমি এসেছি যেখানে সকালবেলা বেরোনোর আগে আমি বেসিক পরিষ্কার করা মুখ, একটা টোনার লাগানো, তারপর একটা ময়শ্চারাইজার, তারপর একটা সানস্ক্রিন, বাবা এই 3টা বেসিক এখন আমি লাস্ট 1-1.5 বছর মেনটেন করছি। ওকে বাকি তো আর না আমার আবার সেটাও মেনটেন করা হয় না, মানে আমি ইনফ্যাক্ট জানো তো আমি প্রায় 1 বছর হলো মুখে ফেস ওয়াশও দিই না, মানে যদি মেকআপ করি মেকআপ হুম। তুললাম তারপরে দিলাম, আদারওয়াইজ বাড়ি থেকে মানে বাইরে থেকে আসার পর যে ফেস ওয়াশ ইউজ করবো সেটাও আমি আর করি না, কেন? ইচ্ছে করে না, মানে ইনফ্যাক্ট আমি আইব্রোজও হাত নিজে দিস তো? হ্যাঁ 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 তাহলে মুখটাও তো ধোয়ার কথা, মানে করা- হাইজিনের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। হ্যাঁ ঠিকই বলেছো, ভুল কিছু বলনি জানি, কিন্তু করা হয় না আর কি somehow। মুখটা তো পরিষ্কার করতে হবে না, সে বাকি কেয়ার না প্রচুর ইনফ্যাক্ট আমি যেমন লাস্ট আমি আইব্রাও করেছি মনে হয় কোভিড এর আগে, তারপর থেকে আমি আইব্রাও করি না। করোনি? না, একবার করেছি ফটোশুটের জন্য, একটা ফটোশুটে যে মেকআপ তোমার করছিল শেপ মোটামুটি ঠিকঠাকই আছে, মানে আছে কি? হ্যাঁ হ্যাঁ মানে মোটামুটি ঠিক। আমার মনে হলো যে কোভিড এর পর তো বন্ধ ছিল সব। আমি বাড়িতে করি জানো তো। না না, এত ধৈর্য নেই আমার, অত না ধৈর্য patience ও লাগে নেই। না, আমি ওই বাপরে। ওয়্যাক্স স্ট্রিপস হয় না ওটাকে কেটে Thank you. পারছি না এত করতে। ওই সময়টা বরঞ্চ আমি ল্যাদ খাবো, ওই সময়টা বরঞ্চ আমি একটা বই পড়বো, ওই সময়টা বরঞ্চ আমি একটা কি সিরিজ বই দেখবো। পড়ো, কি বই পড়তে ভালো লাগে? আহ, নাম জিজ্ঞেস করিস না, ভুলে যাবো বলতে, আমার নাম একদম না মনে আমি থাকে না। বলছি মানে আমার যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে থ্রিলার বা কোনো সাইকোলজিক্যাল থ্রিলার ওই ধরনের, সেগুলো আমার খুব ভালো লাগে। বা কোনো রিসেন্টলি যেটা আমি একটা পড়ে শেষ করলাম, দূরবীন, আচ্ছা। মানে ওই ধরনের ইদার খুব ওই 80s-70s এর এরার যে সমাজটা, সেই ধরনের কোনো গল্প, তার মধ্যে সেই কোনো স্টোরি গল্প। বুকস হ্যাঁ হ্যাঁ বেশি হ্যাঁ, হ্যাঁ গল্পের বই, আচ্ছা গল্পের বই, আচ্ছা হ্যাঁ। ওকে। আর গান কি ধরনের গান বেশি শোনো তুমি? গান সবই শুনি, গান আমি সবই শুনি। তুমি ইংলিশ গানও প্রচুর গাও মানে? প্রচুর গাই না, বাট ভালোবাসি হ্যাঁ গাইতে হ্যাঁ। মাঝে মাঝে। কার গান বেশি ভালো লাগে শুনতে? আচ্ছা, এটা মনে হয় আমার ডিসক্লেমার দিয়ে দেওয়া উচিত ছিল এটা কিভাবে? শুরু হওয়ার আগেই, কি বলো? যে গায়ক গায়িকা, কম্পোজার, লিরিসিস্ট, বেস্ট, প্রিয়, এই ধরনের গুলো প্লিজ জিজ্ঞেস করিস না না। আমি জানি মানে জানি গুলিয়ে যায় জানি আমার, জানি মানে এটা মানে ওভাবে বলাও একটা যায় না। দুটো বলে শেষ করতে হ্যাঁ, পারবো না, তাও মানে না আমার যেরকম মানে স্পেশালি সেলিন ডিওন খুব ফেভারিট, আমি জানি না। প্রচুর হ্যাঁ, আছে, হ্যাঁ, সেলিন হ্যাঁ। ডিওন আছে, মারিয়া ক্যারে আছে, শের আছে, শানায়া টুয়েন আছে, অ্যাডেলা, কত মানে শেষ না করতে না পারবো বুঝতে না। পেরেছি কাদের গান মানে। মানে আমি এটা সোলো আর্টিস্ট হিসেবে বলছি, বুঝতে পেরেছি, ব্যান্ড তো ছেড়েই হুম, দিলাম আর হুম, কি। হুম। প্লাস ভারতবর্ষের বা বাংলার কত বলবো, না মানে না ইটস ঠিক 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 ডিফিকাল্ট। তো ঠিক। আমি ওই জন্য প্রথমেই বলে দিই, এই প্রশ্নগুলো প্লিজ করো না, আমি উত্তর দিতে পারবো না, কঠিন প্রশ্ন এটা আর কি। না আমি যেরকম জানো তো গান খুব বেশি শুনি না, আমি ইনস্ট্রুমেন্ট বেশি শুনি, মানে আচ্ছা। ইনস্ট্রুমেন্টাল ধরো পিয়ানো শুনলাম বা হুম, ধরো হুম। সিতার শুনলাম বা হুম। এরকম আর কি, মানে আমি গান সেই অর্থে মানে গান গান সেটা হয়তো আমাকে পারফর্ম করতে হবে তখন আমি একটু শুনে তুলে করলাম, আদারওয়াইজ আমি সেই রকম শুনি না, ধরো গাড়িতে যেতে যেতে শুনছি আর তার মানে তুই গান যখন আসে তার মেলোডির সঙ্গে বেশি কানেক্ট অনেক করিস, বেশি, কথার মানে সাথে না? আমি জানি না মানে একটা গান আছে না সজনা হ্যাঁ মুঝে সজনা কে লিয়ে, জাস্ট ওই একটা রিয়ালিটি শোতে ছিলাম, আমাকে তুলতে হবে, তুলে নিয়েছি ঠিক আছে। এক তো আমি গাইতে গিয়ে কথাটা ভুল বলেছি, সজনাকে মুলে বলে ফেলেছি, মানে যা হয় আর কি। কিন্তু পরে আমার কথাটা ভুল গাইবার পরে আমি ওটা কি গাইলাম, তারপর যখন ভাবতে বসলাম তখন বললাম আচ্ছা সজনা হ্যাঁ মুঝে সজনাকে লিয়ে, তখন আমি আচ্ছা মানে তারপর থেকে আমি আবার ওই মানে বুঝে গাওয়াটা শুরু করলাম, সেটাতে অনেক বেটার হয়েছে গান, কারণ মানে না বুঝে গাইলে আমি না আগে শুধু সুরের যে ভাবটা হয় সেটাতেই গাইতাম। হ্যাঁ, মানে মেলোডিটা বেশি আগে আর কি হ্যাঁ ফোকাসে হ্যাঁ আসে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অনেকেরই হয়, অনেকে তোমার কি মেলোডি। কথাটা তুমি নিজে আমার যখন গান ইয়ে করো মানে কম্পোজ করো বা? কথা আমি লিখতে পারি না, আচ্ছা যেহেতু আমি নিজের ভাবটাও ঠিক মতো প্রকাশ করতে পারি না, কথায় আমি না এই তো সুন্দর প্রকাশ করছো। না না না, কত গুছিয়ে অনেকে সুন্দর কথা বলে, আমি পারি না ওটা। তো ওই জন্য লেখার আমার চেষ্টা করেছিলাম, মানে অখাদ্য লেখা বেরিয়েছে, তাই আমি চেষ্টাটা আর বন্ধ করে দিয়েছি করা। সুর আমি দিই অফকোর্স, আর আমারও প্রথমে ইনিশিয়ালি মেলোডিটাই কানেক্ট করি আমি মেলোডির সাথে, বাট কথাটাও আমার কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা মানে
একটা হ্যাঁ। গানের যে বক্তব্য সেটা কি বলছে সেটাও আমার একটা ভালো লাগার জায়গা ডেফিনেটলি রাখে, বাট শুটটা 1% হলে হয়তো একটু আগে পেনেট্রেট করে। রবীন্দ্রনাথ প্রচুর পড়েছো নাকি যতটুকুন পাঠ্য বই বা গানের জন্য? খুব বেশি পড়িনি, মানে ওনার গানের সঙ্গে বেশি কানেক্ট করেছি আমি। পড়াশোনা বলতে গেলে ওনার জীবনী যেরকম, মানে তুমি অনেক, বেঙ্গল ইংলিশ মিডিয়াম বোধহয়। হ্যাঁ। ওকে ওকে। তো ওনার অনেক কিছু আর কি আমার মানে পুরোটা এখন শেষ করে উঠতে পারিনি অফকোর্স, মানে ওই দিকটা আমার গোড়াটা পড়ো যদি সময় পাও। না, গোড়া ওইগুলো তো ডেফিনেট, হ্যাঁ অফকোর্স। আরেকটা যেটা সেটা হচ্ছে যে ওইগুলো তো ঠিক আছে, এবার সব থেকে সমস্যা হচ্ছে আমি পড়ি, পড়ার পর ভুলে যাই আমি 2 মাসের মধ্যে, মানে আচ্ছা। ক্যারেক্টারের না নাম সেটা আমিও ভুলে যাই, আমার না জিসটা মনে থাকে। এক্স্যাক্টলি, এটা আমার আমার খুব সমস্যা, মানে আমি ইনফ্যাক্ট যে নাম আমি কারোর মনে রাখতে পারি না, আমি আমারও। খুব অকওয়ার্ড পজিশনে পড়ি। এই যে তুমি এক্ষুনি কার একজন কোন একজন মিউজিশিয়ানের নাম বলছিলে, ইনফ্যাক্ট মানে খুব নাম করা হয়তো তার বাজনা শুনলে বা তাকে দেখলে হয়তো হ্যাঁ হ্যাঁ এনার হ্যাঁ সেটা আমারও হয়, একদম হয়। ওইভাবে নাম আমিও নামে খুব খারাপ, মানে খুবই মনে খারাপ, রাখতে পারি না। সেম। হুম, হুম। তো এই আর কি। তুমি একটা রবীন্দ্রসঙ্গীত যদি শোনো ভালো লাগবে আমাদের। আমার খুব পছন্দের একটা রবীন্দ্রসঙ্গীত, অনেকগুলোই আছে তার মধ্যে এটা। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো বেদন বাসি উঠলো বেজে বাতাসে বাতাসে, হৃদয় আমার প্রকাশ হলো। এটা কথা তুমি এত সুরে কি করে গাও গো? মানে তুমি, সবাই জয়তী গায়। দি, না সবাই গায় না, জয়তী দি, তুমি, শুভমিতা দি, এই এই কজনকে আমি শুনেছি। মানে না একটা হয় না জোর করে সুরে, অলরেডি টিউনড একটা যেটা হয় না, যেটা গলা শুনলে বোঝা যায় যে ভীষণ রেয়াজি গলা। মধুবন্তী দির গলাটাও খুব ভালো লাগে, যেরকম খুব রেয়াজি গলা, যেটা শুনলে বোঝা যায়। তো তোমাদের কি কোনো মানে কিভাবে রেয়াজ করো যদি একটু বলো। রেয়াজ তো প্রথমত এখন ছোটবেলার মতো রেয়াজ ওরকম তানপুরা হারমোনিয়াম নিয়ে ঘন্টার পর ঘন্টা সেটা সত্যি বলতে হয় না। আমার এখনের যে রেওয়াজটা সেটা হচ্ছে আমি যখনই ফ্রি থাকি তখনই কিছু না কিছু গাই, মানে কোনো রাগ ধর আমার মাথায় ঘুরছে, সেটা আমি যেটা যতটুকু আমি জানি সেটা নিয়ে আমি তান বা সাপাট বা পাল্টা ধরনের ওই রাগের ওপর দিয়ে সেরকম ভাবে আমি সবসময় করতে থাকি। সবসময় যে তানপুরা সঙ্গে থাকে তা না, এমনি মানে যে মানে স্কেলটাই আমার ওকে ওকে আসছে আর কি, যেমন হঠাৎ করে কোনো একটা স্কেল আমি ধরলাম, তো সেরকমই আর কি, মানে ওই জিনিসগুলো আমি করতে থাকি। কখনো কি আর দেখেছো মানে উইদাউট কোনো তানপুরা, সরি মাঝখানে কাটলাম, না না তানপুরা না চালিয়ে তোমার মানে সেই সময় কোন স্কেলে গলা বলছে না, এখন সেটা সেটা আর কোনোদিন দেখোনি? দেখিনি, না একবার দেখো, কারণ কোনোদিন দেখিনি। আমি নিজে দেখেছিলাম। আমার বেসিক্যালি আমার স্কেল নিয়ে কেন বলছি, আমার না লোয়ার রেঞ্জ খুব খারাপ ছিল, মানে এখনো যে আমার খুব ভালো হয়েছে তা বলবো না, আমার আবার উপরের দিকটা খারাপ। কিন্তু আমি যখন আমার গুরুজির কাছে গেলাম, উনি আরো মানে অনেক নিচের পা মা এরকম হয়ে যেত আর কি, আমরা গাইতে পারতাম এই না। টেকনিকটা রং, এটা রং জানি, কিন্তু এত নিচে আর পারতামও না আর কি। মানে মুশকিলটা হচ্ছে কেন হয় এটা, কারণ ন্যাচারালি যেহেতু আমরা বাংলায় বলি নিচের স্বর উঁচুর স্বর, তাই আমরা নোটগুলো যখন দেখি সামনে চোখের সামনে দেখতে পাই তখন আমরা এইভাবে দেখি নোটগুলো, যে উপরে সা নিচে সা এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট হওয়ার কথা এরকম। আচ্ছা মানে আমি বলার চেষ্টা করছি যে ওপর নিচের ব্যাপারটা, কারণ আমরা যখন উপরে গাই তখন ন্যাচারালি আমাদের মাথাটা ওঠার টেন্ডেন্সি থাকে, এবং নিচের সময় একটা নিচে অ্যাকচুয়ালি এরকম কিন্তু মনে এইভাবে হয়। বেশি ভালো উপরে গাওয়া যায়। হ্যাঁ মানে সোজা রেখে এটা, কারণ এটা যাতে না হয়, তো ওইগুলো হ্যাঁ মানে
আমার যেমন ওপরের দিকটায় সমস্যা এবং হুম হুম। এখনো আছে আমি জানি, মানে সেটা সেটা কি আমার তুমি রিয়াজ করে কোনো মানে কিছুটা বেটার আমার মনে হয় হয়েছে, হুম বাট হুম। এখনো অনেক জায়গা ইমপ্রুভমেন্টের না আমি মানে জানি। তুমি কি মানে বলে না কি মানে ধরো তোমার ওপরের হুম। হায়ার রেঞ্জ তো ভালো হচ্ছে না, সেটাকে বেটার করার জন্য তুমি কি করে থাকো, কি রিয়াজের টেকনিক নিয়েছো? একটা তো হচ্ছে যেটা নিয়ে আমি জন্মেছি, হুম সেটা একটা লিমিটেশন থাকবে। ডেফিনেটলি। ইমপ্রুভমেন্ট যেটা বলতে হয়, বললে কিছুটা ওই কি বলো ওটাকে, হেড হেড টোন হ্যাঁ 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 যেগুলো হ্যাঁ বলে আর হ্যাঁ কি, মানে হ্যাঁ। ওই জিনিসগুলো কোন জায়গাটা চেস্ট থেকে, ভয়েস, হেড ভয়েস। হ্যাঁ মানে হ্যাঁ কোন হ্যাঁ। জায়গাটা থেকে থ্রো করলে আমার গলা ক্র্যাক কম করবে, হুম হুম। বা কোন জায়গাটা থেকে গলার কোন মাসলটা, মানে সেইগুলো আমি একটুখানি প্র্যাকটিস করি। আম, মানে বোঝার চেষ্টা করি যে হুম। কোন জায়গাটা মানে কি অসুবিধা। কোনো মানে যদি অসুবিধা না থাকে তুমি পার্টিকুলার কোনো একটা জিনিস যেটা প্র্যাকটিস করো সেটা যদি মানে বলো। বলতে ধর মানে নিচ থেকে ওপর হুম অব্দি যতটা যাচ্ছে, হুম মানে হুম কোনো আকার বা সেরকম হুম। কিছু না, জাস্ট স্লাইড একটা, হ্যাঁ মানে মুখ খুলে, আচ্ছা আর হ্যাঁ। যতটা যাচ্ছে। আচ্ছা এবং আমি যখন গান গাই তখন হুম। একটা পয়েন্টের পর গলাটা আমার মাসেলটা শক্ত হতে হ্যাঁ থাকে, হ্যাঁ যার জন্য ক্র্যাক হয়ে যায় বা হ্যাঁ রিচ হ্যাঁ করতে হ্যাঁ। পারি না। এবার যখন আমি জাস্ট এরম আমি স্লাইড করি তখন দেখি অনেকটা যাচ্ছে। এবার যেই যাচ্ছে তখন আমি এইটা খেয়াল করার চেষ্টা করি যে আমার কোন মাসেলগুলো থেকে হুম হুম। আমি ওই অবধি যাচ্ছি। আচ্ছা তারপর সেটা খেয়াল করার পর ওই মাসেলগুলো হুম হুম আর কি অ্যাক্টিভ করে হুম গাওয়ার হুম চেষ্টা হুম করি হুম ওই নোটগুলো যেগুলো হয়তো নর্মালি আমি গাইলে পট করে হয়তো হুম পারবো না। হুম তো এরকম আর কি মাইনিউট কিছু চেঞ্জেস এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে, হুম। এখনো আমি পারিনি পুরোটা খুব একটা করতে, বাট আগের থেকে হোপফুলি 10% হলেও হয়তো ইমপ্রুভ করেছে। সো এরকমই আর কি বেসিক কিছু। না আমি যেরকম একটা ছোট্ট ট্যাকটিক্স নিজের মাথা থেকে বের করে অ্যাপ্লাই হুম করেছিলাম, তো ওই যেটা বললাম না যে গুরুজির কাছে যখন যাই তখন এবার হুম হুম এতটা নিচে যাচ্ছে না, তো তখন গুরুজি ভাবলো যে তাহলে আমি তারপর বি ফ্ল্যাটে করতাম, হুম বিতে উনি হুম শুরু করেন। উনি আমাকে বলেছিলেন তুমি প্রত্যেকদিন সকালবেলা উঠে সবার আগে অনেক একদম কিছু কারোর সাথে কথা টথা না বলে নিচের পা হুম 0.5 ঘন্টা রেয়াজ করো। হুম হুম। ওই করেও কিছুতে নিচে হচ্ছে না, তো তখন উনি ডিসাইড করলেন যে তুমি বিতে করো। ঠিক আছে, হুম এবার বিতে করার পরে আমি দেখলাম আমার খুব একটা ইমপ্রুভ করলো না, মানে সেই একই স্ট্রাগলটাই থেকে গেল। এইবার একটা কোনো মানে এসআরএতে যখন শিখেছি ওই ইয়ে হতো, ওয়ার্কশপ টাইপের হতো, তো হুম অজয় চক্রবর্তীর একটা ওয়ার্কশপে উনি বলেছিলেন সকালবেলায় খালি গলায় তোমার কোন মানে সুরটা তোমার হচ্ছে সেটা হুম দেখবে যে কোন স্কেল। হুম তো একদিন তখন সারেগামাপায় ছিলাম আমি, তো আমি সকালবেলা উঠে চলে যেতাম আর কি রিয়াজ ফিয়াজ করতে। হুম চারতলার ঘরে একদম ফাঁকা থাকতো, হুম সবাই ঘুমাতো সে সময়। তো সেদিন প্রথম আমি ওটা হঠাৎ মাথায় এলো করি, তো দেখলাম এতে হুম মানে আমার স্কেল যদিও বি ফ্ল্যাট ছিল, হুম হ্যাঁ, তো দেখলাম এতে ন্যাচারালি আসছে আর কি, সাটা হুম যেটা সা হুম হুম বলছি। তো তখন আমি ঠিক করলাম এতে রিয়াজ করি, হুম এমনি নিজে ঠিক করলাম। হুম আমি দেখলাম এতে করে না আমার লোয়ারটা একটু বেটার হলো। আচ্ছা। তারপর আরো নামলাম, এখন যেরকম আমি জিতে প্র্যাকটিস করি। হুম হুম। হুম এইটা আমার নিজের মনে হয় আই মাইট বি রং, হুম যে ব্রেনকে ট্রিক করলাম। না সেটা অবশ্যই হ্যাঁ মানে অবশ্যই। ধরো আমি জি এর নি বা ধাতে যাচ্ছি, হুম আমার কাছে এটা নি বা ধাই। হুম 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 হ্যাঁ, হায়ার স্কেলেও মানে অনেক নিচে যাচ্ছি ওই বিষয়টা আর তখন হুম থাকছে না। না সেটা ডেফিনেটলি ব্রেন ট্রিক্স তো আছেই হুম অফকোর্স। মানে ওটা হচ্ছে যেমন অনেক সময় স্কেল না জেনে গাইলে হ্যাঁ হ্যাঁ হয়তো একটা নোট আমি রিচ করলাম, যেটা হয়তো স্কেল জেনে হ্যাঁ হ্যাঁ গাইলে হ্যাঁ হয়তো হ্যাঁ মনে হতো হ্যাঁ পারবো পারবো না, করতে করতে হয়তো হ্যাঁ পারলামই না। হ্যাঁ হ্যাঁ। তো এগুলো তো ম্যাটার করে অফকোর্স, কিছু কিছু থাকে এগুলো ট্রিক। না তারপর আমার না যেটা মনে হয় আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যালে ওই রকম সেই অর্থে কোনো মানে রেঞ্জ বাড়ানোর সেরকম কিছু থাকে না, কিছু ওয়েস্টার্ন ওয়েস্টার্ন থাকে, টেকনিক্স। হ্যাঁ মানে কিছু পাল্টা আছে, ইন্ডিয়ান হুম ইয়েতেও আছে অফকোর্স। হুম হুম আর সেগুলো মানে ওই ঠিকভাবে করাটা ইজ ইম্পর্টেন্ট। মানে আমি ভুলভাবে যদি করি তাহলে সেটা কোনো বেনিফিট তো হবেই হুম না, হুম উল্টা হয়তো অন্যরকম দিকে যাবে। বাট কিছু পাল্টা থাকে যেগুলো মনে হয় হেল্প হয়। হুম। হয় হ্যাঁ, বাট ওয়েস্টার্ন ক্লাসিকগুলো অফকোর্স আছে প্রচুর। ওদের ওদের প্রচুর মানে ইনফ্যাক্ট মানে যাতে আরো অনেক স্ট্যামিনার সাথে গাইতে পারি, মানে হুম ব্রেথ আরো বেশি নিয়ে সেরকম কিছু কিছু ওয়েস্টার্ন ইয়েতে আমি দেখেছি। ইন্ডিয়ানেও আছে তাই? ব্রেথ কন্ট্রোল, ব্রেথ বাড়ানো, নিঃশ্বাস দিয়ে পাল্টা প্রচুর আছে এরকম। হুম। এবার আবার ভাববি নেক্সট। হ্যাঁ এবার আমি ভাবছি, এইবারে ভাবছি আর কি। না সেরকম কিছু আর জিজ্ঞেস করার মতো কিছু নেই। তুমি কি টেরেসে যাবে একটু? তো যেতে পারি, চলো একটু যাই বাইরে। চ।
প্রশান্ত দা আমাকে বললো যে সোমলতার খুব সুন্দর বড় বড় চুল, আর বেশ আমরা একটা ড্রোন ভিউ, এই দেখো ড্রোনটা রয়েছে, খুব সুন্দর লাগবে এখানে, আর একটু হাওয়া দিলে বেশ ভালো হতো। এটা খুব সুন্দর। থ্যাংক ইউ। এটা আমার একটা মানে এই কারণে আমার বাইরে খুব একটা যেতে ইচ্ছে করে না। হ্যাঁ, আবার কি এখানেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় একদম। না আমার তুমি গাছ গাছের ব্যাপারে খুব বেশি নলেজ আমার নেই, বাট আমার মা খুব ভালোবাসতেন আর কি বাগান ফাগান করতে। আমার মার প্রচুর কি বলবো, ফুলকপি, ব্রোকলি, ভুট্টা, হ্যাঁ বাঁধাকপি, টবে না না মানে বাগান আর কি ছিল জমিতে। তারপরে ফুল গাছ, মানে প্রচুর প্রচুর কিছু করতো মা ভালোবাসতো। তোমাদের কি বাড়ি ছিল আগে? হ্যাঁ। ও আচ্ছা, মানে এখন বালিগঞ্জে যে থাকো সেটা কি ফ্ল্যাট না বাড়ি? ওটা ফ্ল্যাট, মানে খুব মানে হাই রাইজ নয়, G+4, কিন্তু এক একটা ফ্লোরে এক একটাই ফ্ল্যাট, মানে ওটা একটু বাড়ি বাড়ি টাইপের ফিল দেয়। ওকে ওকে। তো মা এখানে মারা যাওয়ার আগে অব্দিও, মানে কোভিড অব্দিও মা লিটারালি ফুল ফ্লেজেড বাগান করতো আর কি। হ্যাঁ একদম। আমার এক দাদু, ছোট দাদু, উনি জেনেটিক্স নিয়ে পড়াশোনা, মানে পিএইচডি বা কিছু একটা করেছেন, আমি অত ইয়েতে যেতে পারবো না। উনি বলেছিলেন যে গাছের সঙ্গে না কথা বললে রেসিপ্রোকেট করে। এটা অনেক সময়, মানে এটা রিসেন্টলি আরো মানে সোশ্যাল মিডিয়াতে সার্ফেস করেছে একটা যে গাছকে গাছের সঙ্গে কথা বললে, মানে গাছকে যদি খুব বাজেভাবে কথা বলে পুষ্টি দেওয়া হয়, সেটা বেশি দিন বাঁচে না। সো হ্যাঁ, দ্যাট ইজ ট্রু। আমার মনে হয় ট্রু। আমার এখানে যে গাছের প্রাণ আছে তো বলেই গেছেন অলরেডি বহু বছর আগে। না আমার গাছগুলোর এখন যেরকম পাতা কেমন পেয়েছে খবর, এসে একটু কথা বল, দেখবি ঠিক হয়ে যাবে। বর্ষাকালে কি সুন্দর চারিদিকটা বেশ সবুজ হয়ে যায়, এখন ফুল ফোটার সময় অ্যাকচুয়ালি, এই সময় পাতাটা ঝরে যায়। তো কি গাছ সব থেকে ফেভারিট? সর্বনাশ করেছে আমি খুব, বাট হ্যাঁ আমাকে যদি চয়েস দেওয়া হয় আমি ফুল গাছের দিকেই হয়তো বেশি যাবো। গোলাপ বা জবা, বড় বড় জবা হয় না, বোগেনভিলিয়া অফ কোর্স আমার ভালো লাগে, অর্কিড ভালো লাগে। আচ্ছা, আরো আছে অনেক ভালো। আমার বেলি খুব ভালো লাগে, বেলির গন্ধটা। এইখানটা আমার একটা বেলি, আমি আরো কয়েকটা করেছি। যখন বেলি হয় আমি বিকেল বেলাটা এখানে একটা মাদুর নিয়ে বসি, এক কাপ চা নিয়ে বসি, ন্যাচারাল একটা পারফিউম হয় না। এই শীতকালের ওই গন্ধটাও কি ভালো লাগে, মানে শীতকালে। আরে আরে এইটাই হচ্ছে মুশকিল, নাম ভুলে যাবো না। আরে শীতকালে এখন যে গন্ধরাজ, না তোরা জানিস না, শীতকালে এই যে এখন গন্ধ বেরোয়, আর একটা গন্ধ, ফুল, এলাচ, একটু পান মশলা টাইপের। আরে ছাতিম ফুল, ছাতিম। ও ওয়াও লাভলি, আমার কি ভালো লাগে ছাতিমের গন্ধ। এই শীতকালটা আসলেই এত ভালো লাগে, পানের মতন লাগে না? হ্যাঁ তুই পান মশলা টাইপের, এক্স্যাক্টলি। আমার এত ভালো লাগে ওটা, আমি খুব ভালো লাগে ছাতিম। রাইট, মনে পড়ছিল না। ছাতিমের গন্ধ সত্যি খুব ভালো লাগে। না এমনি তোমার অত গাছ করার না অতটা এখনো শখ জাগেনি, হয়তো ভবিষ্যতে জাগতেও পারে, আমি জানি না। যদি ব্লাড তো আছে অলরেডি, মা যেহেতু করতেন, বাট এখনই অতটা শখ ফিল করছি না আর কি করার। তুমি তোমার একটা আমাদের চিনে বাদামের একটা প্রমোশনে আমরা গেছিলাম, মনে আছে? তুমি চুপচাপ বসেছিলে অপোজিটে, আমিও চুপচাপ বসেছি। আমি যে কোনো জায়গায় গিয়ে চুপচাপই বসে থাকি, আমার অবজার্ভ করতে খুব ইন্টারেস্টিং লাগে, বাট চুপচাপই থাকি। না তখনই বোধহয় একটা গল্প বলেছিলে যে তোমার ওই অ্যালেক্সা হঠাৎ করে ঘরে, তুমি অনেকদিন পরে যখন মায়ের বাড়িতে গেছিলে। ওটা অনেক সময় বলে যে অনেক ফল্টি ডিভাইসও হতে পারে অ্যানুয়াল, কিন্তু ওটা আমার সঙ্গে 3বার হয়েছে। সো 3বারই, এবং 2টো আলাদা ডিভাইসে হয়েছে। তো ওই জন্য সেটা ডিভাইসের ফল্ট হতেও পারে, আবার কোথাও গিয়ে মনের হয়তো একটা মনে হয় না যে মেবি হয়তো কানেকশন, তাই হয়তো মনকে বিশ্বাস করিয়েছি ওটা। সেটা হচ্ছে আমার মা মারা যাওয়ার পর 1 দিন কি 2 দিনের মাথায়। তো এবার আমার মা মারা যাওয়ার সময় মানে অনেক 10 মাস মতো ভুগেছেন আর কি। তো লকডাউনের পর থেকে আমার বর আগে গুরগাঁওতে ছিল, তো লকডাউনের পর ওয়ার্ক ফ্রম হোম হওয়াতে একসঙ্গে আমরা থাকছিলাম, এবং মা অসুস্থ হওয়ার পর মাকে আমরা আমাদের কাছে আমাদের ফ্ল্যাটে নিয়ে আসি। ছোট ফ্ল্যাট, 2 BHK ফ্ল্যাট ছিল। একটা ঘরে মা থাকতেন এবং একটা ঘরে আমার বরের ঘর। এবং মা মারা যাওয়ার পর আকাশের বাবা, মানে আমার বরের বাবা, আমার শ্বশুর মশাই,
উনি তখন ওনাকেও নিয়ে আসি, কারণ উনিও আচ্ছা। তখন একটু অসুস্থ হ্যাঁ, এবং হ্যাঁ। মা এইসবের জন্য জায়গা ছিল না বলে হুম, হুম। আমার শ্বশুর তখন আমার পিসশাশুড়ির বাড়িতে কলকাতায় থাকতেন। তো মা যাওয়ার পর ওনাকে নিয়ে আসি। আচ্ছা। তো মায়ের ঘরটা খালি হয়েছিল পুরো, খালি হুম, তো খাট ফাট আনার জন্য আমরা ওয়েট করছিলাম, যে অর্ডার দিয়েছি খাট, হুম, তখনও ডেলিভারি হয়নি। তো ওই জন্য উই ডিসাইডেড কি আমাদের মাস্টার বেডরুমে আমার শ্বশুর আর আমার বর ওখানে থাকুক, হুম। আমি বাইরের ঘরে শোবো সোফাতে। আমি আচ্ছা। কমফোর্টেবলি শুয়ে পড়েছি। তো আমাদের বাইরের ঘরে একটা অ্যালেক্সা ডিভাইস ছিল। তো আমি, এটা 2 দিন হয়েছে, 1 দিন গ্যাপে, হুম, হুম। এবং আমি 2 দিনই সময়টা দেখেছি ইচ্ছা করে। সেটা হচ্ছে আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে অ্যালেক্সায় গান বেজে ওঠে, এবং আমি উঠে, আমি প্রথমত রিয়েলাইজ করতে কয়েক সেকেন্ড লেগেছে যেটা হঠাৎ করে কি বাজছে, কোথায় বাজছে। তারপরে আমি ঘড়ি দেখলাম রাত 3টে বাজে। গায়ে কাঁটা দিয়ে আমি বন্ধ করলাম, করে আবার শুয়ে পড়েছি, ঠিক আছে। পরের দিন ওয়াজ নর্মাল। আবার 1 দিন পর আবার গান বেজে উঠেছে, আবার ঘড়ি দেখলাম, সেদিন বাজে হচ্ছে 3টে 8। এটা সেকেন্ড এপিসোড। তারপরে একদিন, এটা হচ্ছে আমার বাড়িতে যেখানে থাকছিলাম। তার বেশ কিছুদিন পরে আম, আমার যে বাপের বাড়ি এখন, বাবা মা চলে যাওয়ার পর ওটা খালিই আছে, এবং কোথাও গিয়ে একটা ইমোশনাল কানেক্ট থাকে না, তো ওই জন্য ওই বাড়িটা যাতে মেনটেন হয়, যাতে অ্যাটলিস্ট যাওয়া আসা থাকে, ওই জন্য আমার একটা হোম স্টুডিও তৈরি করেছিলাম মা আচ্ছা। যাওয়ার পর। আম, ওখানেই আমরা রিহার্সাল করতাম, করিও। ওখানে আমাদের ছোটখাটো যা রেকর্ডিং সব ওখান থেকেই হতো। তো ওখানেও একটা অ্যালেক্সা ডিভাইস ছিল। এবার কোনো একটা কাজ থেকে ফিরছি, কিছু একটা কাজ আছে, তো আমার ওই হোম স্টুডিওতে উপলদা আমার সঙ্গে এসছে, কোনো একটা কাজ ছিল মনে হয়। তো দরজার সামনে যে দাঁড়িয়েছি, হঠাৎ করে উপলদা বলছে, হ্যাঁ রে, কেউ আছে নাকি ভেতরে? আমি বললাম, না, কে থাকবে, তো চাবি আমার কাছে, তো খালিই থাকে, তো রিহার্সাল ছাড়া তো কিছু হয় না। ও আচ্ছা, না, কে এটা মনে হচ্ছে ভেতরে কিছু একটা শুনতে পাচ্ছি। আমি বললাম, হতে পারে হয়তো। তো দরজাটা খুলে ঢুকেছি, দেখছি অ্যালেক্সাতে আমার গান বাজছে। তো এবার কি গান না আমি জানি না, মানে 3বার, একবারও গানটা কি সেটা আমি রেজিস্টার করতে পারিনি, মানে ওই ব্যাপারটাতে আমি এতটা ওভারওয়েলমড হয়ে গেছিলাম আচ্ছা। যে গানটা যে কি বেজেছে সেটা আমি 3 মানে দিনের কি একদিনও জানি গান? না, মানে মানে মনেও করতে রবীন্দ্রসঙ্গীত পারছি বা না, অন্য কোনো কিচ্ছু instrument? মনে করতে পারছি না, মানে কি এতটাই বলছো? ওই সিনারিওটাতে পুরো এতটা আমি ওভারওয়েলমড হয়ে গেছিলাম যে তখন সবে সময় মাকে হারিয়েছি, মনে হচ্ছিল মা কি তাহলে কানেক্ট করার চেষ্টা করছে, মানে পুরো ভাবনা চিন্তাটাই ওইদিকে চলে গেছে, মানে এটা যে কোনো ডিভাইসের ফল্ট হতে পারে বা কোনো ফ্রিকোয়েন্সি এরর হতে পারে। তো ওই জন্য ওই জোনে ঢুকে গেছি যেহেতু, তাই কি গান এক্স্যাক্টলি 3 দিন বেজেছে সেটা আমি এখনো মনে করতে পারিনি আজ অব্দি। সেম গান বাজেনি তো? না, মনে হয় সেম নয়। সেটাও মনে নেই? না, সেম নয় মনে হয়। তো এটা এটা আমার সঙ্গে 3 দিন এরকম হয়েছে। ইনফ্যাক্ট আমার বাবা মারা যাওয়ার পরও একটা ইনসিডেন্ট হয়। আমার বাবা আগে মারা যায়, তার 3 বছর, 2.5-3 বছর মাথায় মা মারা যায়। বাবার ক্ষেত্রে যেটা হয়েছিল, সেই সময় আমার দিদিরা অস্ট্রেলিয়ায় থাকে, তো সেই সময় বাবা হসপিটালাইজ ছিল আর কি লাস্ট কিছুদিন, তো দিদি তখন চলে এসেছিল। তো এবার বাবা মারা যাওয়ার 7-10 দিনের মাথায় আমার মানে বর, মানে আকাশ একটু অসুস্থ হয়ে পড়ে, তখন আকাশ গুড়গাঁও থাকতো। তারপর ও একটু অসুস্থ হয়ে পড়ে, আমি বললাম যে, ঠিক আছে, আমি তাহলে ওর কাছে যাচ্ছি। তো মায়ের কাছে দিদির ছেলেমেয়েরা ওরা ছিল, তো আমি চলে গেছি গুড়গাঁও। তো এবার কোনো একটা দিন ভোরের দিকে, মনে হয় 3:45-4টে বাজে, সেই সময় হবে। ভোরের দিকে এবার নর্মালি কি হয় যে ঘুমটা আমাদের সব থেকে সহজে ভাঙে হচ্ছে আওয়াজে, মানে সাউন্ড সেন্সেশন, অডিটরি সেন্সেশনটা সব থেকে ইজিলি ঘুম ভাঙে। ঠিক। হঠাৎ করে আমার ভোরবেলার দিকে ঘুম ভাঙে, এবং সেটা স্মেল, এবং স্মেলটা কিন্তু খুব স্ট্রং না হলে ঘুম কখনো ভাঙাতে পারে না অত সহজে। এবং স্মেল যেটা আমি পেলাম সেটা হচ্ছে, আমার বাবা একটু শৌখিন ছিলেন, একটু ভালো সাজগোজ এইসব করতে করতে পছন্দ করতেন। তো আমার দিদি প্রত্যেক বছর যখন আসতো তখন একটা করে পারফিউম নিয়ে আসতো। তো মারা যাওয়ার, অসুস্থ হওয়ার আগে বাবা যেই পারফিউমটা কনস্ট্যান্টলি রোজ, বাবা আর কি যেহেতু প্রত্যেকবারই নিয়ে আসছে, এত পারফিউম জমা হয়ে আছে, তো বাবা রোজই চান ফান করে না, বাড়িতে থাকলেও পারফিউম মেখে আর কি এরকম আর কি ভালোবাসতো। তো লাস্ট যে পারফিউমটা আমি পেয়েছিলাম বাবা যখন সুস্থ ছিলেন, ওই গন্ধটায় আমার ঘুমটা ভাঙে। এবং ওই গন্ধটা আমি ভাবছি যে সেম পারফিউম কি আকাশ মেখেছে কোথাও গিয়ে, কি মানে পাশেও শুয়ে আছে, ভোরবেলায় বলছো? ভোরবেলার দিকে, মানে 3:45-4টে হবে।
তো আমি ওর কাছে গিয়ে আকাশের দিকটা একটু শুকিয়ে শুকিয়ে আর কি চেষ্টা করলাম বোঝার যে ও কি পারফিউমটা মেখেছিল, বলে দেখলাম না, কিন্তু তারপর পাইও নি গন্ধটা কখনো। বাট এইটা আমার বাবার ক্ষেত্রেও হয়েছে এবং এটা আমার মায়ের ক্ষেত্রেও হয়েছে, সেটা কি বলবো আমি জানি না, বাট আমার জন্য একটা অদ্ভুত সার্রিয়াল এক্সপিরিয়েন্স ছিল। এবং কোথাও কিছু গিয়ে জিনিস একটা হ্যাঁ মানে যেটা আমরা বিজ্ঞানের ভাষায় এক্সপ্লেন করতে পারি না সেটা কিন্তু অলৌকিক বলে দেই। হ্যাঁ, এবং হতে এটা পারে সাইন্টিফিক কোনো লজিক হয়তো নেই, কোনো বেসিস না, হয়তো নেই, কিন্তু basis তবুও মানে নেই বললেও ভুল হবে না, কিন্তু মানে actually। অলৌকিকটাও আমি বিশ্বাস করতে রাজি আছি সেই সেই মুহূর্তটার জন্য। কোথাও গিয়ে মনে হচ্ছিল যে মেবি হয়তো মা বা বাবা এসছে, হয়তো আসতেই খুঁজে পারে। বাবা তো কানেক্ট করার চেষ্টা করেছে। আমার কাছে ওটা একটা ভালো ফিলিং আর কি। হ্যাঁ মানে আমাদের মধ্যে যেটা আছে সেটা তো জাস্ট বডিটা নই, সেটা তো একটা বলেই সত্তা যে তো, হ্যাঁ। সোল, আত্মার কখনো মৃত্যু হয় না, সেটা তো আমাদের হিন্দু হুম ইয়েতেই বলা হুম। আছে, তাতেই বলা আছে যে আত্মার কখনো মৃত্যু হয় না। যদি সেটা সত্যি ভেবে নিই তাহলে হয়তো তো তুমি আর নাস্তিক? একদম আচ্ছা মানে মানে নাস্তিক ইন দ্য সেন্স আমি আইডল ওয়ার্শিপ বা পুজো আচ্ছা ওই ভাবনাটার মধ্যে খুব একটা হ্যাঁ হ্যাঁ নেই, কিন্তু অবশ্যই আমি একটা পাওয়ারকে মানি, হুম হুম যেই পাওয়ারটা এই সমস্ত আশপাশটাকে সৃষ্টি করেছে, আমরা এসেছি হুম যেখান হুম থেকে। হুম। তো ওই একটা পাওয়ার যেটা, সেই পাওয়ারকে আমি মানি। কোনোদিন কি জানার ইচ্ছে হয়েছে যে জানবো আরো একটু এই বিষয়টা নিয়ে? আম, হয়েছে হয়েছে। কিছুটা, এই স্পেশালি বাবা মাকে হারানোর পর এগুলো হুম নিয়ে আরো বেশি কিছু পড়াশোনা হুম করেছিলাম। হুম প্লাস এরকম একটা আমরা আবারও নাম ভুলে যাচ্ছি বইয়ের, যেখানে ইট ইজ মোর রিলেটেড টু মাই সাবজেক্ট বিচ ইজ সাইকোলজি, মানে হুম এখন প্যারাসাইকোলজিটা একটা বিশাল হুম ইন্টারেস্টিং একটা হুম জায়গা এখন হয়েছে। তো ওই সব নিয়ে পড়াশোনা বা এই যে হিপনোসিস, হুম যে হুম 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 হিপনোটিক থেরাপি, হুম হুম। সেটা থ্রু দিয়ে কিছু এক্সপিরিয়েন্সেস একজন শেয়ার করেছিলেন বই ফর্মে Okay. লেখাতে, আগে আর নামটা ভুলে যাচ্ছি, যাই হোক। তো ওখানে উনি এক্সপিরিয়েন্সেস গুলো শেয়ার করেছেন, ওনার একজন পেশেন্ট ছিল, সে তাকে সে একটা নর্মাল যেমন হাই মেন্টাল হেলথ প্রবলেম নিয়ে এসেছিলেন। হুম হুম তো তার জন্য তার মনে হয়েছিল যে তার হিপনোসিস মানে হিপনোটিক থেরাপিটা তার জন্য হয়তো ভালো হবে। হুম হুম তো উনি ওই থেরাপিটাতে ঢোকার পর হঠাৎ করেই ওই পেশেন্ট যিনি, উনি এমন এমন কিছু কথা বলতে থাকেন যেগুলো পাস্ট লাইফের সঙ্গে রিলেটেড, আচ্ছা কিছু কিছু ঘটনা হঠাৎ হঠাৎ করে বলছে নল। তো ওইটা নিয়ে খুব ইন্টারেস্টিং লাগে আমার হুম হুম। ওগুলো। এটা জানার কোনো শেষ নেই, না, একদমই একদমই শেষ হবেও না, এই এক জন্ম এক তো জন্মে হবেই তো না, হবেও না। অফকোর্স হবে না। এনলাইটমেন্ট হয়ে গেলে তো আর বেঁচে মানে এটা একটা ঘটনা মানে আমার এটা নিয়ে আমি না আমার নিজের বরের সাথে খুব কথা হয় যে মানে জীবন মানেই ধরো একটা স্ট্রাগল, মানে সবসময় এটা হচ্ছে না এটা ঠিক হচ্ছে না, কিন্তু একদম হ্যাপি হয়ে যাই আমার যেরকম একটা হয় না যে অনেকে ডিপ্রেশনে পড়ে মরে যাওয়ার কথা ভাবে, আমার 7 বছর ধরে ধরো একটা ফ্ল্যাট কিনবো এরকম একটা ব্যাপার ছিল যে কলকাতায় আমার নিজের একটা বাড়ি থাকতে হবে এরকম। তো তখন আমি ধরো সারেগামাপায় যাইনি অনেক দিন আগে, মানে তখন কলেজে পড়েছি সব। তারপর যখন প্রথম এই বাড়িতে এলাম এখানে আমি এসে চুপচাপ ওই তারা দেখতাম, হ্যাঁ আকাশ দেখতাম, আমার মেঘ দেখতে খুব ভালো লাগে। আমি এত আনন্দ হলো মানে আমি আনন্দটা ঠিক বোঝাতে পারবো না, এবং আমার মনে হলো আমার তো সব পাওয়া হয়ে গেছে, আমার তো বেঁচে থেকে কি খুব লাভ আছে, মানে এটা আমি দুঃখের থেকে বলছি না না না, বুঝতে কিন্তু পেরেছি, মানে আর এক্সট্রা আর কিছু পাওয়ার নেই, আর মানে কিছু ইফ ইউ পাওয়ার নেই। হ্যাভ টু ডাই নাও ইউ উইল বি হ্যাপি ডাইং হ্যাঁ, আর কি, এরকম একটা ব্যাপার। এবং তার কিছুদিন পর আমার আবার ভয় লাগতো যে এইরকম কেন হচ্ছে, আমার কোনো চাহিদাটাই কমে যাচ্ছে, মানে কিছু একটা করতে হবে, কিন্তু দুঃখের বিষয় যেহেতু এই বডিটা রয়েছে সেই জন্য আমার খিদে পাবেই, আমার ঘুম পাবেই, সেটাকেও তো আমি করতে পারি না। প্রথম যখন আমি যেমন ফ্লাইটে গেছি তখন মনে হতো যে যদি বডিটা না থাকতো কি সুন্দর উড়ে উড়ে মেঘের মধ্যে ভেসে বেড়াতে পারতাম। এটা নিয়ে যখন ভাবতে বসি তখন এটা অন্য এমনিও বলে না যে যে ক্রিয়েটিভ পিপল যারা মানে যে ক্রিয়েটিভিটির মধ্যে যারা থাকে বা যাদের মধ্যে একটু ক্রিয়েটিভিটি বেশি থাকে, তাদের একটু ভাবনা চিন্তাগুলো অনেকের উইয়ার্ড লাগতে পারে। হ্যাঁ মানে হ্যাঁ, লাগতে পারে, মানে বাট হ্যাঁ মানে ওগুলোই হয়তো কোথাও গিয়ে আমাদের সেই ফুয়েলটা দেয় টু ক্রিয়েট। আমি যে নতুন কিছু ক্রিয়েট করেছি তাও না, মানে না মানে কাজের ক্ষেত্রে গান বাজনা করছিস তুই, একদিন প্রত্যেকটা স্বর ঠিকভাবে লাগিয়ে গাইলি, সেটাও তো একটা অ্যাচিভমেন্ট। অনেক ভাবনা চিন্তা আছে যেগুলো বুঝিয়ে উঠতে পারা যায় না অনেক মানুষকে আর কি। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে মা বাবা তো একটা ভীষণ মানে
মা বাবার জায়গাটা জীবনে আলাদাই হয়, শুধু সেই অর্থে বলবো না, একটা হয় না এক একজনের জীবনের আধার হয়, আমার যেমন মা আধার। আমার ক্ষেত্রে তাই ছিল, মানে মা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার সবটা, মানে আমার উপার্জন সামলানো, আমার সংসার সামলানো, যেহেতু ওই তোর মতোই অনেকটা, যে আমার বর বাইরে থাকতো, আমি কাজের জন্য এখানে, তাই আমি বাবার বাড়িতেই মেনলি থাকতাম, বাবার সাথেই থাকতাম মেজরলি, কারণ আমার শ্বশুর বাড়িও বাইরে, মানে আসানসোলে। তো কলকাতায় কাজের জন্য আমাকে থাকতেই হতো, তো আমি বাবা মার সাথেই থাকতাম। তো আমার সবটাই আর কি আগলে পুরোটাই আমার মা দেখতো, মানে আমাকে কি খাবো, কখন বেরোবো, তার আগে কি করতে হবে কি না করতে হবে, টাকা পয়সা সামলানো, মানে এভরিথিং। তোমার মাও ট্রাভেল করতো তোমার সাথে সাথে? না, সেটা করতো না, বাট সামলানোটা, ঘরে থেকে যতটা সামলানো, সেটা তো পুরোটাই। তো সেই জায়গাটা যখন একদম বন্ধ হয়ে গেল, বা যখন অসুস্থ খুব, তখন তো যেতে পারছে না বা কিছু মানে। হ্যাঁ, মানে যেহেতু আমার মা লাস্ট 10 মাস মতো ভুগেছে, এবং যে রোগটা হয়েছিল আমার মায়ের, সেটা খুবই রেয়ার একটি রোগ, এবং মায়ের শুরুটাই হয়েছিল খুব হঠাৎ করে, অনেকটা শারীরিকভাবে খারাপ অবস্থায় হয়ে গেছিল। তাই আমি প্রায় 8 থেকে 10 মাস সময় পেয়েছিলাম নিজেকে বোঝানোর। আচ্ছা, কারণ যে রোগটা হয়েছিল সিজেডি বলা হয়, ক্রুজফিল্ড জেকব ডিজিজ। ওটা ব্রেনের একটা ডিজেনারেটিভ ডিসঅর্ডার বলে। মানে সেটাতে কি হয়? ওটাতে প্রথমে হয় হচ্ছে, প্রথমে আমার মায়ের ক্ষেত্রে যেটা হলো, হঠাৎ দেখছি মা এক কথা 2-3 বার রিপিট করতে শুরু করেছে। আচ্ছা, তো আমি বললাম ঠিক আছে, এমনি বয়স হচ্ছে হয়তো। তারপর সেটা বাড়তে থাকলো। তারপর এমন একটা ফেজ এলো যেখানে প্রচন্ড ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, মানে চিৎকার চেঁচামেচি করছে। তারপর ভুলতে শুরু করলো। হঠাৎ করে মায়ের ছোট, মানে অ্যাডোলেসেন্ট বা কলেজ জীবন বা ওই ধরনের, ওই সময় ওর বাবা মা যেমন ছিল ওই ধরনের কথা বলতে শুরু করলো। এরকম করতে করতে ডাক্তার বলেছিল যে এটা, মানে মায়ের যেটা হয়েছিল সেটা হচ্ছে ডিমেনশিয়া যেমন হয় সেটারই 5 to 10 times ফাস্টার। ওকে। এবং তারপর লাস্ট 8 মাস মা একদম ভেজিটেবল ছিল, মানে কাউকে চিনতে পারতো না, কথা বলতে পারতো না, খেতে পারতো না, নরম চরণ কিচ্ছু না, নাথিং। তো ওই জন্য আমি নিজেকে ওই 8 মাস মতো বোঝানোর সময় পেয়েছিলাম, এবং গোছানোর কিছুটা সময় আমি পেয়েছিলাম। তো রোগটা যখন ধরা পড়লো, যখন বলা হলো যে, এবং ডাক্তার বলেই দিয়েছিল যেটা ম্যাক্সিমাম 1 থেকে 1.5 বছর, এটা বলেই দিয়েছিল। তো সেটা তো মানে ওই ফেজটা 1 মাস মতো তো ওয়াজ ভেরি 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 ডিফিকাল্ট। মানে ওই আর কি, মানে মা তো মাই হয় না। তারপর সেই জায়গাটা থেকে নিজেকে এখন যেরকম সবটাই নিজেকেই করতে এখন হচ্ছে। যেটা মনে হয়, এখন অদ্ভুত একটা একজন নিজেকে বুঝিয়ে শিল্পীর না নিয়েছি। একটা আধার হলে খুব ভালো হয়, মানে কেউ ওই সাংসারিক মানে শিল্পীরা খুব সংসারিকই হয় না মনে হয়, আমার পার্সোনালি মনে হয়। আমি যে খুব সংসারী তা না, বাট আমার গুছিয়ে সংসার বা গুছিয়ে ঘর রাখতে আমার ভালোবাসি আমি। এখনো অসুবিধা হচ্ছে না, কারণ যেহেতু আকাশ এখন ওয়ার্ক ফ্রম হোমটা এখনো কন্টিনিউ করতে পারছে, তাই হি ইজ দেয়ার। এবং সাপোর্ট সিস্টেম, কিছু কাছের বন্ধু বান্ধব, এবং আমার যে আমাকে যে সাহায্য করে একজন, তো ওইটাতে আর কি হয়ে যায়, আর কিছুভাবে হয়ে যায়, চলে যায়। সব ভালোই চলুক, ডেফিনেটলি আরো ভালো ভালো গান শুনবো আমরা একসঙ্গে। একটা কোনো গান শোনাবো? হ্যাঁ, অফকোর্স, আমি তো তোর গান শুনতেই চাই সামনাসামনি। আমরা আগে কখনো মানে পাইনি চান্স। না, চিনে বাদামের প্রমোশনে। আরে ওইটা ওরম ভাবে না, মানে প্রপার গান অফকোর্স। তুমি আমার বাড়ির এত কাছে আসো, মাঝে মধ্যে আসতে পারো। বা হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি রিহার্সালটা আমরা কদিনের জন্য শিফট করেছি, বাট আবার আমরা এখানেই শিফট করে দেবো। তখন ডেফিনেটলি সপ্তাহে 2 বার তো আসতেই হবে। আমি এখান থেকে 5 মিনিটও না, মনে হয় 5 মিনিট। 5 মিনিট? কি বলো? আমি তো জানতাম না যে এখানে থাকিস, যে আমি 2020-21 অব্দি এখানেই ছিলাম। আচ্ছা, আমি 2020-তে এসেছি এখানে। ইনফ্যাক্ট ফ্ল্যাটটা বুক করলাম, কোভিডটা চলে এলো। মানে ফ্ল্যাট বুক না করলে ভালো হয়েছে না, অ্যাকচুয়ালি ভালো হয়েছে পরে বুঝি, কিন্তু তখন যখন হঠাৎ করে একটা জায়গায় শিফট করার মধ্যেই অনেকটা লকডাউন কেটে গেছে, যে ওটাকে উপভোগ করতে, ওটাকে বুঝতে, ওটার সঙ্গে সময় কাটাতেই অনেকটা আর কি। না, তবে 2020-তে হঠাৎ করে ধরো একটা মানে অর্নিং এর জায়গাটা প্রায় বন্ধের মতন জায়গায়, তখন মনে হয়েছিল যে এই রে
ভুল হয়ে গেল নাকি, হ্যাঁ। সেটা ভয় পাওয়াটা স্বাভাবিক, স্বাভাবিক। বাট আই এম শিওর এভরিথিং ইজ হ্যাঁ, ওকে। লাইফ ইজ আনসার্টেন, আবার যে কিছু হবে না, হঠাৎ করে যে একটা কিছু হবে না, সেটা no one অবশ্যই knows. অবশ্যই No one অবশ্যই। knows. ঠিক আছে, যাওয়াতে গানটা শোনো। হ্যাঁ, কি এখানেই শোনাবি না ভেতরে গিয়ে ভালো ভেতরে করে যাব? শোনাবি? প্রচুর রোদও আসছে একটু, না? রোদ নেই, বাট হ্যাঁ। টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনা কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। ভেরি গুড। খুব সুন্দর ম্যাচ করছিল আমাদের গলাটা কিন্তু। টেক্সচারটা হ্যাঁ হ্যাঁ। কাছাকাছি। আমরা এখানেই আমাদের এপিসোড শেষ করব। খুব সুন্দর আমাদের আড্ডা হলো, আড্ডা প্রচুর গান, কথাবার্তা বললাম আমি আর কি। যেটা আমিও এক্সপেক্ট করিনি, তুমিও হয়তো হ্যাঁ, আমি এক্সপেক্ট তো করোনি। ওটাই ইন্টারেস্টিং লাগছিল যে দুজন ইন্ট্রোভার্ট কিভাবে একটা 1-2 ঘন্টার কথা কনভারসেশন চালিয়ে নিয়ে যেতে পারবো। খারাপ হলো না আর কি। হ্যাঁ, মানে ওই আমার যেটা মনে হয় অ্যাকচুয়ালি আমরা ওই বলার আমার মানে সবার মধ্যেই কথা থাকে অফকোর্স কিছু বলার। অফকোর্স থাকে, আমি তো সোশ্যাল অ্যানিমাল না, কথাবার্তা কানেকশন তো দরকার আমাদের। রাইট। আচ্ছা, তুমি এতক্ষণ যে তোমাকে এত কথা বলালাম, হ্যাঁ, তুমি আমাদের সময় দিলে তার জন্য ডেফিনেটলি থ্যাংক ইউ। No need to thank me, it was my pleasure also. তো ছোট্ট একটা গিফট আছে, মা একটু মা নিয়ে চলেও এসেছে, ছোট্ট একটা গিফট, তুমিই দাও। দাঁড়াও, এটা একটা গাছ, হ্যাঁ, লাভলি, তোমার ছাদ বাগানে করতে পারো। নিশ্চয়ই, থ্যাংক ইউ। বাবা, এটা ছোট, প্রচুর কিছু। না না, দাঁড়াও, বাট কাকিমার সঙ্গে আর গল্প করো না আলাদা করে, তো ঠিক আছে আমরা অফ ক্যামেরা করে নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।